আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আলোর তরী টিভির নিয়মিত বিশেষ আয়োজন শুনতে চাই জীবনের গল্প। দর্শক, পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কাছে প্রত্যেককেই আমাদের একদিন ধরা দিতেই হবে। তা জেনেও আমরা বুনি নানা স্বপ্ন, আর এই সেসব স্বপ্নকে ছুতে গিয়েই নির্মিত হয় নানা গল্প। আর এসব গল্পে নিহিত থাকে সুখ, দুঃখ, হাসি, কান্না। মানুষের এসব সুখ, দুঃখ এবং হাসি কান্নার গল্প নিয়েই আলোর তরী টিভির এই আয়োজন। দর্শক, আজকের এই আয়োজনে এমন একজন ব্যক্তি আমার সঙ্গে যুক্ত আছেন, যিনি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত ও চৌকস পুলিশ অফিসার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ শাহজামান। দর্শক, আজকের এই পুরো আয়োজনে বরাবরের মতো সঙ্গে আছি আমি মিকাইল ইসলাম রাজ। চলে যাচ্ছি আজকের অতিথি মহোদয়ের কাছে। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জনাব শাহজামান, আমরা প্রথম প্রশ্ন দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। আপনার মুখ থেকে আপনার পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। আমরা যেটুকু বলবার চেষ্টা করেছি, যেটুকু বলার ছিল, তবুও আপনার যে গোড়াপ্রত্যন পরিচিতি সেটুকু আমরা দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহজামান, আমার গ্রামের বাড়ি বরিশাল। আমি বরিশালে জন্ম নিয়েছি। আমি ম্যাট্রিক পাস করেছি গ্রাম থেকে, আর এরপরে ইন্টারমিডিয়েট ঢাকায়, অনার্স মাস্টার্স ঢাকায়। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে এবং একটি মেয়ে আছে এবং একটি ছেলে আছে। আমি বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য। বর্তমানে আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। আপনার ছেলেবেলার গল্পটা একটু শুনতে চাই, যে কোত্থেকে আপনার ছেলেবেলার গল্প শুরু হয়েছিল। অর্থাৎ কারো গল্প তো ঢাকা থেকে শুরু হয়, সিটি থেকে শুরু হয়, কারো গ্রামে শুরু হয়। আপনার শৈশবের জীবনটা কোত্থেকে শুরু হয়েছিল, সে গল্পটুকু একটু জানতে চাই। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের অনেক ঘাত প্রতিঘাত আসে, সহ্য করে মানুষ এগিয়ে যায়। আমার জীবনে জন্মের পর অনেক ঘাত প্রতিঘাত, অনেক ঝড় ঝঞ্ঝা আসছে। এগুলা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজ এখানে এসে দাঁড়িয়েছি। হয়তো একদিন চলে যাব এই পৃথিবী থেকে। আমার শৈশব খুব কত কষ্টে কেটেছে, এটা না বললে হয়তো বুঝবে না কেউ। ধরেন, আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা মারা গেছে। আমার মা গেছে তখন আমি অল্প অল্প স্কুলে যাই। স্কুল ছিল খুব বাড়ির কাছাকাছি। একেবারে ছোটবেলায় মাকে হারিয়েছেন? একেবারে ছোটবেলায়, 6 বছর বয়স। 6 বছর বয়স, হ্যাঁ। তখন স্কুলে যাই, আমি মনে হয় 1-এ পড়ি, বোধ হয়, আমার মনে আছে 1-এ পড়ি। তখন আমি মায়ের বুকের দুধ খাই। তখনও যেহেতু আমি এক ছেলে, আমার মা বাবার একটা ছেলে, 2টা বোন আছে আমার বড়, কিন্তু আমি ছোট এবং আমি এক ছেলে, 2টা বোন আর আমি একা। তো যখন স্কুলে পড়ি তখন আমি মায়ের বুকের দুধ খাই। তো স্কুল ধরেন বাড়ি থেকে স্কুলের দূরত্ব হয়তো ধরেন 1/2 কিলোমিটার না, তার কম, 300 মিটার এরকম। তো স্কুলে যাওয়ার পরে যখনই বাচ্চাদের দুধের একটা পিপাসা আছে, নেশা আছে, যখনই দুধের পিপাসা লাগতো, নেশা লাগতো, তখন স্কুল থেকে ফাঁকে দৌড় দিয়ে বাসায় চলে আসতাম। এসে মায়ের বুকের দুধ খেয়ে আবার আমি স্কুলে যেতাম। ইন দি মিন টাইমে আমি আমার মাকে হারাই। তারপরে আসলে যখন আমার মা মারা যায়, তখন আমার 2টা বোনই কিন্তু বিবাহিত, তারা আমার মাই বিয়ে দিয়ে গেছেন। যে আমার যে ইমিডিয়েট বড় বোনটা, তার বয়স আমার তার জন্মের 13-14 বছর পরে আমার জন্ম হয়েছে। যার জন্য আমার বয়স যখন 6 বছর, তখন তার বয়স 19-20 বছর। তখন তো গ্রামের মানুষ মেট্রিক পাস করে বিয়ে দিয়ে দেয়। মেট্রিক পাস করার পরে আমার বোনকে বিয়ে দিয়ে দিয়েছে, যার জন্য মা মারা যাওয়ার সময় আমার সংসারে কেউ ছিল না। আমাদের 2টা বোনই বিবাহিত আর আমি ছোট বাচ্চা। তো এই অবস্থায় মা মারা গেল। মা মারা যাওয়ার পরে বুঝিনি তো। আপনার মা মারা যাওয়ার পরে আপনার বোনদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? না, তা তো অবশ্যই। ছোট তখন কি আপনার বাবা ছিলেন? হ্যাঁ, বাবা ছিলেন, তখন বাবা ছিলেন। তো পরবর্তীতে
এই আমাকে টেক কেয়ার করার মতো কেউ ছিল না। যাই হোক, আমি আসলে রাস্তাঘাটে বড় ছোটোবেলায় মানুষ হয়েছি। দেখা গেলো যে কেউ খাবার দেওয়ার নাই, রান্না করার লোক নাই। ছোট বোনটার বাড়ি কাছাকাছি ছিল, সেখানে মাঝে মাঝে গিয়ে খেয়ে আসতাম। বা সে সংসার, গ্রামের মানুষ তো অনেক কাজ থাকে, নির্বিচ্ছিন্ন জীবনযাপন। হ্যাঁ, সারাক্ষণ তারা মনে করেন মানে কাজের মধ্যে থাকে। আর গ্রামের মানুষের কৃষিকাজ, তখন তো কৃষি নির্ভরই ছিল বেশি, এখন তো কৃষিকাজ কমে গেছে। তখন তো মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকতো কৃষিকাজ নিয়ে, তার ফসল নিয়ে। তার তো ছোট ছোট বাচ্চা ছিল, তখন আমার বাবা গেছে, তার একটা মেয়ে, তখন সেই বাচ্চা দেখাশোনা করা, সংসার মেনটেন করা, তারপর আমার দিকে খেয়াল রাখা তার জন্য খুব কষ্টকর ছিল। তারপর খেয়াল রাখতো, যেহেতু বাড়ির কাছাকাছি ছিল। অনেক সময় ক্ষুধা লাগলে মানুষের দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, আব্বা হয়তো বাইরে গেছে, এই বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট। তখন তো আপনি অবুঝ ছিলেন, হ্যাঁ, অবুঝের কারণে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল। এরকম হয়তো খাবার আসছে ঘরের ভিতরে, হয়তো এটা আমি নামাতে পারছি না, বা দেবার মতো সেই দেওয়ার মতো কেউ নাই, বা এরকম অনেক। আমার এক চাচি ছিল, সে অনেক হেল্প করতো মাঝে মাঝে, সে আবার অসুস্থ ছিল। এই বিভিন্নভাবে বিভিন্ন জোড়াতালি দিয়ে আসলে শৈশবটা কেটেছে আমার। তারপর যখন একটু বড় হলাম, বড় হওয়ার পরে আর এরকম হয় নাই। বড় হওয়ার পরে ধরেন আমার বোনের বাড়িতে খাওয়া দাওয়া করতাম আমি। আর এরপরে আবার আব্বা ঢাকায় চলে আসলো। আচ্ছা, একটু জানতে চাই আপনার বোনেরা আপনাকে কিরকম ভাবে টেক কেয়ার করতো, একটু জানতে চাই। আসলে বোন তো আমার যে ইমিডিয়েট যে বড় বোনটা, ও তো আমাকে তার ছেলের মতোই মানুষ করছে। আচ্ছা, আসলে গ্রামের মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা ধরেন একটা বউ তার ভাইকে যদি একটা সংসারে রাখতে হয় বা টেক কেয়ার করতে হয়, তাকে খাওয়াতে হয় রান্নাবান্না করে, সে তার একটা সমস্যা হয়। সে পারিবারিকভাবে অনেক গঞ্জনা তার সহ্য করতে হয়েছে। তো এই গঞ্জনা সহ্য করে কিন্তু আমাকে সে ধরেন টেক কেয়ার করছে। হয়তো আমাকে গোসল করাই দেওয়া লাগে না একটা পর্যায়ে, বাট তাকে রান্নাবান্না করে খাওয়াতে হয়েছে। আমি স্কুলে গেছি, লেখাপড়ার খোঁজখবর নিতে হয়েছে। এই পরিস্থিতি বা এই পরিবেশটা কিন্তু তার ভোগ করতে হয়েছে, বা এই প্যারাটা তার নিতে হয়েছে। নিয়ে হয়তো এক সময় আমি মেট্রিক পাস করলাম, করার পরে আমি ঢাকা চলে আসলাম। এরপর তো আমি একা একা নিজেকে। ঢাকা যখন আসলেন তখন আপনার বয়স কত হবে? আমি মেট্রিক পাস করার পরে ঢাকা চলে আসি, তখন কত 16-17 বছর বয়স। তখন ঢাকায় এসে আপনি কি করলেন? ঢাকায় এসে আমি প্রথমে ঢাকা কলেজে এবং আপনার সিটি কলেজে এবং মিরপুর সরকারি বাংলা কলেজে, 3টা কলেজে আমি ইন্টারভিউ দিই ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার জন্য। তো 3 জায়গায় আমার ভর্তির সুযোগ হয়। তো তখন আমি ঢাকা কলেজে যেদিন আমি ভর্তি পরীক্ষা দিতে যাই, ভর্তি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে দেখি প্রচুর মারামারি, ছাত্রদল ছাত্রলীগ, প্রচুর মারামারি। তো মারামারি দেখে মোটামুটি রাজনৈতিক অস্থিরতা তখন বিরাজ করছে। হ্যাঁ, খুব মানে গ্যাঞ্জাম চলতেছিল আর কি। ভর্তি পরীক্ষা দিয়ে আমি এই মারামারির মধ্যে পড়লাম। পড়ার পরে আসলাম, বাসায় আসলাম, মানে আব্বা যেখানে থাকতো সেখানে চলে আসলাম। 3টা জায়গায় ভর্তি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে 3 জায়গায় আমি সিলেক্ট হলাম ভর্তির জন্য। কিন্তু আমি ঢাকা কলেজে ভর্তি হই নাই। কেন হই নাই? ভর্তি পরীক্ষা দিতে দেখছি মারামারি, আমার ওটা ভালো লাগে না। ঢাকা কলেজের কাছাকাছি ঢাকা কলেজে খালি মারামারি, আমি ওখানে পড়বো না। আপনার মনটা তখনই ঢাকা কলেজের প্রতি নষ্ট হয়ে গেল। এবার চিন্তা করলাম তাদের সিটি কলেজে, যেহেতু আব্বা ধানমন্ডি থাকতো, সিটি কলেজে ভর্তি হবো। কিন্তু ওখানে যে ভর্তি হতে যাই দেখলাম যে ওখানে প্রচুর টিউশন ফি, অনেক বেশি টাকা লাগবে। তখন আমি আর সাহস করলাম না, যে এখানে তো অনেক, যেহেতু প্রাইভেট এটা, তো আমি আর ওখানে না গিয়ে বাংলা কলেজে ভর্তি হলাম। এবং বাংলা কলেজ থেকে ইনশাল্লাহ সুন্দরভাবে আমি ইন্টারমিডিয়েট পাস করে বের হয়ে গেলাম। আপনার আব্বা কি তখন ঢাকাতেই ছিলেন? ঢাকায় ছিলেন। এটা উনি কতদিন যাবত থেকে ঢাকাতে ছিলেন? আমার আব্বা 88 সাল থেকে ঢাকায় ছিলেন। 88 সালে আমি ক্লাস 6-এ পড়ি। 88-তে আমি ক্লাস 6-এ পড়ি। ঢাকা থেকে তিনি বিজনেস করতেন নাকি কোনো একটা জব করতেন? একটা প্রাইভেট কোম্পানির চাকরি করতেন। একটা আপনার ডেভেলপার কোম্পানি ছিল, আপনার নাম শুনবেন, নির্বাণ ইন্টারন্যাশনাল লিমিটেড। বাংলাদেশে অনেক বড় বড় বিল্ডিংগুলো ওরা করছে, নির্বাণ ইন্টারন্যাশনাল। যেমন এই সেনা কল্যাণ ভবন, বাংলাদেশ ভবন, ড্রাগস সেন্টার, জনতা ব্যাংক, এই সমস্ত বড় বড় বিল্ডিংগুলো নির্বাণ ইন্টারন্যাশনাল করছে। তো নির্বাণ ইন্টারন্যাশনালের মালিক পক্ষ ছিল আমাদের এলাকার আর কি, বরিশালে। সেই সুবাদে আর কি, সেই সুবাদে আব্বা ওখানে চাকরি করতেন আর কি। আব্বা চাকরি অফিস ছিল মতিঝিলে, আর থাকতো ধানমন্ডিতে।
ওই সুবাদে আমি আব্বার কাছে ছিলাম আর কি বেশ কয়েক বছর। তো আমি যখন আবার অনার্সে ভর্তি হলাম তখন বাড়িঘর তো খালি পড়ে রয়েছে, বাড়িঘরে কিছু জমি জমা নিয়ে সমস্যা হচ্ছিল। তো এই ঢাকা বরিশাল জমি জমা দেখাশোনা ঝামেলা এগুলো মেনটেন করা আবার পক্ষে সম্ভব হয়নি আর কি। মানে সময় অফিস করে আবার ওদিকে যে এটা মেনটেন করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে আব্বা চাকরি ছেড়ে গ্রামে চলে গেল, কিন্তু আপনি ঢাকা শহরেই রয়ে গেলাম ঢাকায়। আচ্ছা, জানতে চাই যে আপনি পড়াশোনার ফাঁকে ঢাকা শহরে কিছু করতেন কিনা, যেহেতু আপনি বলেছেন যে আপনার জীবনটাই একরকম কষ্টের মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে। সো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে ঢাকা শহরে আপনার বাবা যেহেতু গ্রামে চলে গিয়েছিলেন ঠিক সে সময় থেকে, নাকি এর আগে থেকে আপনি ঢাকা শহরে এসেই আপনি কোনো কিছুর সাথে ইনভলভ হয়ে গিয়েছিলেন, একটু জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার জীবনে যে পড়ালেখার যে গাইডলাইন্সটা, এই গাইডলাইন্সটা আসলে আমি মানে প্রপারলি হয়তো পাইনি বা কেউ দেওয়ার মতো ছিল না। তো আমি একা একাই বলতে গেলে মানুষ এসেছি। আব্বা যতদিন ছিল আব্বা আসলে কখনো বলে না যে পর বা লেখাপড়া করো বা এটা নাই, সে এরকম প্রেশার ক্রিয়েট করেনি। সে বলছে তোমার মতদিন পড়ো, তোমার যেটা ভালো লাগে পড়ো। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্সে ভর্তি পরীক্ষা দিলাম ঢাকা ইউনিভার্সিটি এবং আপনার জগন্নাথে অনেকগুলো সাবজেক্ট আমার হলো। ঢাকা ইউনিভার্সিটিতে যখন হলো আবার সিরিয়ালটা অনেক পিছনে ছিল। আমার তখন লাইব্রেরি সায়েন্সে আমার ওখানে অ্যাডমিশনের সুযোগ হয়েছিল। তো লাইব্রেরি সায়েন্সটা আমার খুব একটা পছন্দ না, সেই জন্য আমি আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই নাই। পরবর্তীতে জগন্নাথে ভর্তি হয়ে গেলাম। জগন্নাথে আমার প্রিয় সাবজেক্ট ছিল ধরেন সমাজ কল্যাণ এবং আমার বাংলাও প্রিয় ছিল। তো পরবর্তীতে দুইটা করে আমার এক স্যার বলে যে সমাজ কল্যাণ দরকার নেই, বাংলায় ভর্তি। পরে আমি স্যারের কথা মতো বাংলায় ভর্তি হয়ে গেলাম। বাংলায় ভর্তি হয়ে আমি ওখানে অনার্স মাস্টার্স করলাম, ভালোভাবেই করেছি। আর এই লেখাপড়ার পাশাপাশি অনেক কাজ করেছি আমি ধরেন কন্ট্রাক্টারি করেছি। আর কেন করলাম, কন্ট্রাক্টারি করেছি, সার্ভে করেছি। কি জাতীয় কন্ট্রাক্টারি করেছেন? কন্ট্রাক্টারি যেমন আপনার বিল্ডিংয়ের রঙের জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন পার্টির তখন ভোটার স্লিপ হাতে লিখতো, ওগুলো কন্ট্রাক্ট নিতাম, আমি প্রলোভন দিয়ে করাই দেবে এগুলো। তো আমি এভাবে, আর এটা করার কারণ হলো আমি আবার একটা টিউশনি করতাম, বেশি টিউশনি করি, একটা টিউশনি আমি অনেক বছর করেছি। তো এই টিউশন করতাম, আমি কন্ট্রাক্টরি করতাম, এই সার্ভে করাইতাম, বিভিন্নভাবে আমি এটা করছি। এর করার কারণ হলো আমার বন্ধু বান্ধব সবাই দেখতাম যে হলে থাকে, মেসে থাকে। এই হলে মেসে এটা থাকাটা আমার পছন্দ না, আমি কখনোই থাকি নাই। মানে আপনি ঢাকায় আসার পর থেকে কখনোই মেসে বা হলে কখনো আমি থাকি নাই, ছিলেন না? কারণ আমি আমার বাবার সাথে উঠেছি, তার ছোট একটা ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটে আমরা উঠছি। তো এই ফ্ল্যাটের ভাড়া আমারই বেয়ার করা লাগছে। ওই সময় কীরকম ভাড়া ছিল? ওই সময় তখন আমি ৫,০০০ টাকা ভাড়া দিতাম ওই ফ্ল্যাটের। ওই সময় তো 5,000 টাকা অনেক কিছু, অনেক টাকা। বাসার নাম্বারটা আমি না মুখস্থ আছে কিন্তু বলতে চাই না আর কি। ধানমন্ডি 19 নম্বর রোড, বর্তমানে 9-এ সেটা আমি ভাড়া ছিলাম। এখন সেখানে ধরেন যদিও এক রুমের ফ্ল্যাট ছিল, একটা রান্নাঘর, একটা বাথরুম, সব মিলিয়ে 5,000 টাকা, ৫,০০০ টাকার মধ্যে যেত। আর ৫,০০০ টাকা ইয়া বলে ব্যয় করা কিন্তু অনেক কঠিন, যার জন্য এই কাজগুলো আমার করতে হয়েছে। এই কাজগুলো করতে গিয়ে আপনার মান্থলি কীরকম স্যালারি স্কেল দাঁড়াতো একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি খুব সাহস করে ঢাকা শহরের মতো একটি অভিজাত এলাকাতে আপনি একটা ফ্ল্যাট সাহস করে নিয়েছেন যে আমার মেসে বা আমার হলরুমে থাকতে ভালো লাগে না, এই যে পার্সোনাল লাইফটাকে আপনি নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছেন, একটু জানতে চাচ্ছিলাম। আসলে এই কন্ট্রাক্টারিটা করতে গিয়ে কোনো মাসে দেখা গেল যে 10,০০০ টাকা থাকছে, কোনো মাসে থাকে নাই, এরকম করে কন্ট্রাক্টারিতে আসলে এরকম সুনির্দিষ্ট ইনকাম সব মিলিয়ে আর কি ব্যালেন্সটা সমস্যা চলছে। কখনো স্পেয়ার টাকা অবশ্যই ছিল, যেমন ধরেন আমার বাবা মারা যাওয়ার পরে আমার দাদার রেখে যাওয়া যে ঘরটা মানে জীর্ণশীর্ণ হয়ে গেছিল, ছাত্র জীবনে এই ঘরটাকে আমি রিপেয়ারিং করেছি, প্রায় লক্ষাধিক টাকা খরচ করে। আচ্ছা। এরপরে আরেকটা ব্যবসা, সেটা হচ্ছে ওই যে গ্লোবাল নেটওয়ার্ক বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং MLM বিজনেস শুরু হয়েছিল গুলশানে। সেটা হচ্ছে টং চাং প্রোডাক্টস এবং GGN। তখন আমরা অনার্সে পড়ি, সে সময় বলতে গেলে বাংলাদেশে কিন্তু MLM বা নেটওয়ার্ক মার্কেটিং এর যাত্রাটা শুরু হয়েছে, রাইট একরকম শুরু হয়েছে। তো আমি ওই বিজনেসে ঢোকার পরে তো আমি ওখান থেকে প্রচুর পয়সা পেয়েছি। তো ওই আমলে তো আসলে মোবাইলের খুব দাম ছিল, আমি ওখান থেকে একটা মোবাইলও পেয়েছি।
সেই নাম্বারটা আমার এখন পারফরমেন্সের উপর। হ্যাঁ, ওখান থেকে একটা মোবাইল গিফট করছে তারা। তখন একটা মোবাইলের দাম ছিল 1 লাখ টাকা, 019 যে নাম্বারটা, ওটা তো আগে সেবা কোম্পানি ছিল, সেবা মোবাইল দিল আমাকে। তো তখন আমার মনে আছে আমার হাতে তখন মোবাইল, আমি জগন্নাথে পড়ি, তো যার জন্য আমি ভালো পয়সাটা সেই সময় কামাইছি এবং বাড়িতে ঘরটা রিপেয়ারিং করে লক্ষাধিক টাকা খরচ করে সময় ঘরটা করছি। তো যাই হোক, আমি আসলে খুব এনজয় করছি আমার ছাত্র জীবনটা এবং এই কাজটাকে এনজয় করছি, পাশাপাশি লেখাপড়াটা করছি এবং ওই যে একটা টিউশনিও করছি। টিউশনিটা করার কারণ হলো আমার এক স্যার, শ্রদ্ধেয় স্যার জলিল স্যার, সে আমার হাই স্কুলের টিচার ছিল। সে আমাকে সবসময় বলতো যে সবসময় টিউশনি করবি একটা। কেন করবি? নিজের জন্য, মানে যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাস বা ইন্টারভিউ ফেস করতে চাস, এই নিচের লেভেলে লেখাপড়াটা তোর আত্মস্থ থাকবে, আত্মস্থ রাখতে হবে। কারণ হলো যে কোনো পরীক্ষায় মেট্রিক লেভেলের অঙ্ক আসে, ইংলিশ আসে, গ্রামার আসে, কিন্তু মেট্রিক লেভেল থেকে আসে। হ্যাঁ, এটা বেসটা তো মেট্রিক লেভেলে। যার জন্য তো এটা যদি টিউশনটা করস তাহলে তোর এগুলো সব মুখস্থ থাকবে। যে কোনো পরীক্ষায় অঙ্ক আসবে, ইংরেজি আসবে, তুই সঠিক উত্তর দিতে পারবি। তো স্যারের এই কথাটা থেকে কিন্তু আমি টিউশনটা করতাম, যার পরবর্তীতে আপনি সে ফলাফলটা ফলাফল পেয়েছি। আসলে কি বলবো, জাতির পিতা শেখ মুজিবুর রহমান অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে দেশটাকে স্বাধীন করে গেছেন আমাদের জন্য। এই দেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষ লোক, 2 লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছেন। সেই দেশে আমার খুব চাওয়ার ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমি সেনাবাহিনীর একজন সদস্য হব। সেই আশা নিয়ে আমি BMA 39 এবং 40 লং কোর্সে আমি অংশগ্রহণ করি এবং 2বারই আমি আপনার ISSB-তে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে ফাইনালি আমি সিলেক্টেড হই নাই। এখন সিলেক্ট না হওয়ার পিছনে আসলে কি কারণ ছিল আমি জানি না। আপনার এই যে BMA লং কোর্সে, মানে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যে চাকরি দরখাস্ত বা ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু লম্বা। সেটা প্রথমে আপনার বিজ্ঞাপন হয়, হওয়ার পরে যথাযথ ব্যাংক ড্রাফট, পে অর্ডার দিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করা লাগে। পরবর্তীতে কল করে, ফিজিক্যাল টেস্ট নেয়, ফিজিক্যাল টেস্ট নেওয়ার পরে তারপরে ভাইবা নেয়, ভাইবা নেওয়ার পরে লিখিত এক্সাম ছিল। হ্যাঁ, লিখিত পরীক্ষা কি ছিল? ছিল। প্রথমে বললাম না যে কল করে, কল করার পরে আপনাকে ফিজিক্যাল টেস্ট নেবে, ফিজিক্যালি দেখবে আপনার কোথাও কোনো সমস্যা আছে কিনা। দেন আপনার একটা ইন্টারভিউ নেবে, ওরাল ইন্টারভিউ, ভাইবা নেওয়ার পরে এরপরে আপনি যখন সিলেক্ট হন, দেন আপনাকে কিছুদিন পরে রিটেন পরীক্ষার জন্য আপনাকে কল করবে। তো সারা দেশে এক সময় রিটেন পরীক্ষা হয়। তো রিটেন পরীক্ষা আপনি যদি পাস করেন, দেন আপনাকে ISSB ডাকবে। তো আমি 2বার অ্যাটেন্ড করেছি, যেহেতু বয়সের একটা ব্যাপার আছে। 21 বছরের মধ্যে আপনি করতে পারবেন, 21 বছর পরে ওখানে আর অ্যাপ্লাই করা যায় না। ইন্টারমিডিয়েট পাস করার পরে, এখানে কোয়ালিফিকেশন হলে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। তো ইন্টারমিডিয়েট পাসের পরে আমার 2বার করার সুযোগ ছিল। আর এটা সম্ভবত আমার যতটা মনে আছে 6 মাসে একবার সার্কুলার দেয়, মানে বছর 2বার, হয়তো অনেক সময় গ্যাপ হয়, হতেও পারে। তো 2বার আমি অ্যাটেন্ড করেছি, 2বার সিলেক্ট হয়েছি এবং ISSB-তে লাস্ট ডে পর্যন্ত আমি ছিলাম। তো যেখানে যেটা আমার মনে হয়েছে যে এই জন্য হয়তো আমার স্রষ্টাই দায়ী, কারণ ওইভাবে সরাসরি কর্তৃপক্ষকে দোষারোপ করবো না, বঙ্গবন্ধু নিয়তির একটা বিষয় আছে, নিয়তির একটা বিষয় আছে। কারণ হলো তারা যে কথাটা বলেছে সেটা হলো যে আপনার পারিবারিক কিছু শিক্ষার বা শিক্ষণের অভাব আছে। হতেই পারে, আমার 6 বছর বয়সে আমার মা মারা গেছে, বাবাও মারা গেছে ইন্টারমিডিয়েট পাস করার পরে। সেখানে তো আমার শিক্ষার অভাব থাকতেই পারে। এই জন্য আমি এই স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর দেশে আমি চাকরি পাবো না, আমি সেকেন্ড লেফটেন্যান্ট হতে পারবো না, এটা হতে পারে না, তাই না? যাই হোক, একরকম আক্ষেপ হয়েছিল, এটা আক্ষেপ তো হতেই পারে। তো এভাবে আমি ওই চাকরিতে আমি যেতে পারি না। এটা একটা কষ্ট যে আমার একটা ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হব। কারণ সেনাবাহিনীর প্রতি একটা দুর্বলতা ছিল, কারণ এই দেশ স্বাধীন করতে গিয়ে অনেক মানে প্রতিরক্ষা বাহিনীর অনেক লোকজন মারা গেছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ মারা গেছে, জনগণ মারা গেছে, সবাই মারা গেছে, শহীদ হয়েছেন সবাই। যার জন্য দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করার একটা চেষ্টা ছিল, সেখান থেকে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল।
এবং সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলাম, হয়নি। এখন বঙ্গবন্ধু সাম্যের রাজনীতি করে গেছেন, সমাজতন্ত্রের কথা বলে গেছেন। তো সেই সমাজতন্ত্রের বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত চাকরিটি পাইনি। তবে হ্যাঁ, পুলিশ বাহিনী যখন আমি আবার পরীক্ষা দিলাম, একদম মনে করেন সবার আগে আমার সিরিয়াল বরিশাল রেঞ্জে প্রথমেই আমার নাম। বরিশাল রেঞ্জে পুরা রেঞ্জে যে 6-7টা জেলার মধ্যে প্রথম আমার নামটা। তো সেই হিসাবে ইনশাল্লাহ চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পরও আবার অনেক ঝড়ঝঞ্ঝাট গেছে। এটা কত সালের কথা বলছিলেন? আমি আপনার বাংলাদেশ পুলিশ বাহিনীতে আপনার 2002 না 1-এ পরীক্ষা দিয়েছিলাম আমরা। 2001 না 2 সম্ভবত মনে নাই, 2001 অথবা 2-এ পরীক্ষা দিয়েছি। এটা নির্বাচন শেষ হইতে 2002-এর শেষে তো আমরা নির্বাচিত হয়েছি। পরবর্তী 2003-এ ট্রেনিংয়ে গিয়েছিলাম। আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে সে সময় প্রশ্নটা একটু ভিন্নতর। সে সময় কি পুলিশ বাহিনীতে ঢোকাটা কি বা ইনভলভ হওয়াটা কি খুব সহজ ছিল নাকি কঠিন ছিল? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে, যারা মেধাবী ছিল তারা তখন সহজেই ঢুকতে পারছিল, যারা মেধাবী। হয়তো এর বাইরে কোনো কিছু হয়েছে বলে হয়তো শুনেছি, বাট আমি এরকম দেখিনি। না, প্রশ্নটি এই জন্য করলাম, এক সময় অর্থাৎ আজ থেকে 15-20 বছর আগে তখন তো টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন বাহিনীতে ঢুকতো। তো সেই জায়গা থেকে বলছেন কি তখন কি মেধাটাকে কি বেশি প্রায়োরিটি দেওয়া হতো নাকি কোনো ভিন্ন কোনো শক্তির মাধ্যমে? সত্য কথা সেটা হলো যে বরিশাল রেঞ্জে আমরা তো অনেক মানুষ পরীক্ষা দিয়েছি। যেদিন পরীক্ষা হয় আমাদের পুলিশ লাইন, যখন যেদিন প্রথম সাক্ষাৎকার হয় সেদিন আমার মনে আছে হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়েছে। সেখান থেকে আমাদের মাত্র বরিশাল রেঞ্জে 23 জনকে নিবে চাকরিতে, সাব ইন্সপেক্টরে। একটা রেঞ্জে থেকে জেলা হলে 6-7টা, সেখান থেকে 23 জনকে নির্বাচন করবে। হাজার হাজার লোক লাইনে দাঁড়াইছে। তো সেখান থেকে সিলেক্ট করা ফিজিক্যালি একটা ব্যাপার আছে। তারপরে তার ওখানে আবার এরকম কিছু পদ্ধতি আছে। সেটা হলো যে আমরা প্রথমে ফিজিক্যাল একটা টেস্ট নেবে, যে আপনি কতটা সক্ষমতা আছে, দৌড়তে পারেন কিনা, রশি বাইতে পারেন কিনা, লাভ দিতে পারেন কিনা, এগুলো প্রথমে টেস্ট করে। টেস্ট করার পরে যারা দৌড়তে পারে, রশি বাইতে পারে বা লাভ দিতে পারে, এদেরকে সিলেক্ট করে তারপরে ভিতরে ইন্টারনাল কিছু জিনিসপত্র দেখে, মানে শরীরে কোথাও জখম টখম বা সার্জারি বা অপারেশন আছে কিনা এগুলো দেখে। দেখার পরে কাগজপত্র দেখার পরে সিলেক্ট করলে দেন আপনাকে তখন রিটেনের জন্য মনোনীত করার পরে আপনি রিটেন পরীক্ষা দিবেন। রিটেন পরীক্ষা পাশ করে দেন ভাইবা হবে। ভাইবা হওয়ার পরে আপনার চাকরি নির্বাচিত হবে। এখন এই প্রক্রিয়াতে আমি দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমি তো সবগুলো পরীক্ষা খুব ভালো দিয়েছি, এবং সর্বশেষ যখন ফাইনাল রেজাল্ট হয়, সিলেক্ট হয় যখন 23 জন, তার মধ্যে 23 জনের ভিতরে প্রথম আমার নামটা। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রথমে আমার নামটা। তো এখন সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে না ওখানে মেধার মূল্যায়ন করা হয়েছে। অন্যভাবে কেউ কি ঢুকছে কি না শুনেছি, ঢুকছে, আসলে আমার কাছে এরকম মনে হয় না। এখনও তো আমরা এই পুলিশে অনেক মানুষকে চাকরি দিই। বিশেষ করে আমি আর এই চাকরি জীবনে শত শত হাজার হাজার পুলিশকে আমরা নিয়োগ দিয়েছি। অ্যাজ এ ডিআইএন হিসেবে আমি কয়েক হাজার পুলিশ নিয়োগ দিয়েছি, এবং ইনশাল্লাহ একদম গর্বের সাথে বলি কোনো পয়সা পাতি দিয়ে কোনো কাউকে চাকরি দিই না। খুব সুন্দরভাবে মানুষকে বিনা পয়সার চাকরি। তাহলে যেগুলো শোনা যায় এরকম গুজব বলা যেতে পারে বা অসাধু চক্রের একটা মার্কেটিং হতে পারে। রাইট, এটা একটা অসাধু চক্রের একটা মার্কেটিং হতে পারে। আর এরকম যে ঘটনা একেবারেই ঘটছে না এটা নাও হইতে পারে বা হইতেও পারে, তবে আমার চোখে এরকম পড়েনি। হয়তো 2-1 হাজারে 1-2টা হতে পারে, কিন্তু এরকম র্যান্ডমলি এরকম টাকা পয়সা চাকরি নেওয়ার সুযোগ এই দেশ এখন নাই। বিশেষ করে বর্তমান সরকার আমাদের সুযোগই নেই। বলছিলেন যে আপনি স্বপ্ন দেখতেন যে একসময় আর্মি অর্থাৎ সেনাবাহিনীতে আপনি একটা ভালো পদে পদায়ন হবার আপনার খুব স্বপ্ন ছিল। যখন আপনার স্বপ্নটা ভেঙে গেল, তো অন্যান্য পেশা থাকতে আপনি কেন শেষ পর্যন্ত পুলিশ বাহিনীতে যোগ দিলেন, এটি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওই যে ভিতরে একটা মেন্টালিটি ছিল যে ফৌজি বাহিনী মানে ফৌজি হবে, অনেকের তো মন ভেঙে যায় না, আমি যেটা হওয়ার চেষ্টা করেছি সেটা আমি হতে যেতে পারিনি, এখন আমাকে অন্য কিছু করতে হবে। কিন্তু আপনি কিন্তু সেই বাহিনীর কোন একটা বাহিনীতে আবার শেষ পর্যন্ত এলেন, একটু জানতে চাই। আসলে মানুষের জীবনটা তো ডিসিপ্লিন থাকতে হয়। ধরেন আমি আপনাকে ওই পিছনের কথায় ফিরে যদি যাই, সেটা যে আমি ম্যাচে থাকিনি, এখন প্রশ্ন কেন থাকেননি?
5,000 টাকা এই ভাড়া দেওয়ার দরকারটা কি, তাই না? তার মেসে তো আপনি 1,000 টাকা থাকতে পারতেন, হাইফাই মেসে থাকতে পারতেন, থাকেন নাই কেন? এর প্রশ্ন হলো যে আসলে একটা মেসে কিন্তু 10 জন 12 জন 15 জন অনেক লোকজন থাকে, ছেলেরা থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জন আসে। সেখানে তো রিল্যাক্স বা প্রাইভেসি বলে কিছু থাকে না হ্যাঁ, তখন। না অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জন আসে। কেউ আসে ধরেন চাপাই থেকে, কেউ আসে নারায়ণগঞ্জ থেকে, কেউ আসে ময়মনসিংহ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জন মানুষ আসে। এই বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ছেলেরা আসে, এদের মেন্টালিটি বিভিন্ন ধরনের, এদের অভ্যাসও বিভিন্ন ধরনের, কারো ভালো অভ্যাস, কারো খারাপ অভ্যাস, তাই না? যেহেতু আমার একটা লক্ষ্য আছে, আমার একটা কিছু করতে হবে, আমার বাবা নাই মা নাই, আমাদের একটা কিছু করে খেতে হবে, তাই না? তাই আমি যদি এখন এই মেসের ভিতরে ঢুকি, কেউ গাঁজা খাবে, কেউ মদ খাবে, কেউ হয়তো অন্য ওই সময়কার নেশা ছিল ধরেন গাঁজা, সেটা র্যান্ডম খায়, তখন প্রশাসন থেকে কোনো রেড পড়লে তো সেটা আপনার উপরও সেই প্রতিফলনটা ঘটতে পারে না? ওখানে গেলে যদি আপনি সম্মিলিতভাবে থাকেন। মেসে থাকলে দুই দিনে যদি বেশি হয়, একটা তাস খেলা হয়, জুয়া খেলা শেখে ওখান থেকে, আর দ্বিতীয়ত হলো যে ওখানে ধরনের নেশা টেশা এগুলো হয়, যেন ও গাঁজা খায়, আয় দোস্ত খাই এক টান গাঁজা, তাই না? আসলে এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য বেস্টটা আমি পছন্দ বাহ, করি। সুন্দর আইডিয়া। আমি যে ওখানে গেলেই তো ধরেন ওই যে আয় দোস্ত তাস খেলি, তো একদিন দুদিন খেলতে গেলে তাস খেলা নেশা হয়ে যাবে, ঠিক আছে দোস্ত টাকা দিয়ে খেলি। খরচের পরিমাণটা একটু বেশি হলেও আপনি আপনার জীবনটাকে পরিপাটির মধ্য দিয়ে আপনি অতিবাহিত করেছেন। জিনিসগুলোতে যাতে আমি না ঢুকি বা ইনভলভ না হই, এই জন্য কিন্তু আমি এই যে মেসে থাকাটা আমি পছন্দ করতাম না। তো মেসেগুলো হয়, যতগুলো মেসে দেখছি সেখানে তাস খেলা হয়, এক পর্যায়ে জুয়াও খেলে, আরও আছে তো ওটা নাইবা বললাম, আরও অনেক কিছু আছে মেসে হয়। জি, আমি জানতে চেয়েছিলাম যে আপনি এত বাহিনী থাকতে, যেহেতু আপনি সেনাবাহিনীতে আপনি আচ্ছা, ইনভলভ হতে পারেননি, শেষ পর্যন্ত আপনি পুলিশ বাহিনীতে যোগদান করলেন, তো এটি কিভাবে সম্ভব হলো? আসলে মানুষের ধরেন আপনি যদি পিঁপড়া দিয়ে দেখান তখন দেখবেন যে পিঁপড়া কতটা ডিসিপ্লিন। পিঁপড়া যখন সারিবদ্ধভাবে যায়, পিঁপড়া খুব সুন্দরভাবে যায়, তারা একজনের পিছনে আরেকজনে যায়, ঠিক আছে? ডিসিপ্লিন, তারা কিন্তু অনেক ইনডিসিপ্লিন ঘোরাঘুরি করে না, ইন্ডিপেন্ডিং এদিক ওদিক যায় না। তো পিঁপড়া যদি এরকম ডিসিপ্লিন থাকে তাহলে মানুষের ডিসিপ্লিন থাকা উচিত। তো এখন ফৌজি বাহিনী কিন্তু ডিসিপ্লিন, একজনের কমান্ডে চলে, আমাদের পুলিশ বাহিনী আইজি স্যারের কমান্ডে চলে, সেনাবাহিনী সেনাপ্রধান স্যারের কমান্ডে চলে। তো এখন যেখানে ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন লাইফটা কিন্তু ভালো, আমার পছন্দ। ডিসিপ্লিন যেহেতু ফৌজিতে আপনার সেনাবাহিনীর ডিসিপ্লিন আছে, আর্মিতে এসে আসে, আপনার পুলিশে আছে, যার জন্য এই ডিসিপ্লিন থেকে চিন্তা করে, আর সব জায়গা থেকে তো দেশের সেবা করা যায় না, দেশের সেবাটা ব্যাপার আছে, তাই না? দেশের জন্য আমি কিছু করতে চাই, তা করতে হলে আমার পজিশন, ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আপনার দেশের সময়, হয় সেনাবাহিনী দিয়ে দেশের সেবা করব, অথবা ঠিক আছে পুলিশ বাহিনীতে করবো, সেনাবাহিনী হয় পুলিশে যাব, পুলিশে গেলে সেবা করবো, অর্থাৎ দেশের সেবা করার জন্য একটা মাধ্যম পেলেই হয়। রাইট, এর একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এখন যেটা বুঝতেছি, না সেনাবাহিনীর চেয়েও পুলিশে এসে দেশের সেবাটা বেশি করা যায়, এখানে ক্ষেত্রটা ব্যাপক। সেনাবাহিনীতে সেবা কিভাবে করা যায়? সেনাবাহিনীতে যুদ্ধ বিগ্রহ লাগে দেশকে রক্ষা করার জন্য, তখন দেশ সেবা নিয়োগ করা যায়। আর এখানে কি পুলিশের সেবাটার মাত্রা এত বেশি, বলে শেষ করতে পারবে না যে আপনি কতভাবে দেশের সেবা। এখানে অভিজ্ঞতাটা তো অনেক বেশি অর্জন করা যায়, অভিজ্ঞতা আছে, তারপরে পাশাপাশি আপনার এর পরিধি ব্যাপক, ব্যাপক পরিধি। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদে পদে পুলিশের সেবা দরকার, সেবা করার সুযোগ আছে প্রত্যেকটা পদে পদে। ধরেন একটা বাচ্চা রাস্তায় পড়ে আছে, বেয়ারিশ বাচ্চা, এখানে আপনার সেবা করার সুযোগ আছে। আর জন্ম, এটা হলো জন্ম, আর মৃত্যু, ধরেন একটা মানুষ মরে পড়ে আছে রাস্তায়, এখানে আপনার সেবা করার সুযোগ আছে। উদাহরণস্বরূপ আপনাকে গত শুক্রবার একটি ঘটনার কথা আমি বলতে পারি। লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার দিন, লাস্ট ফ্রাইডে বলতে তারিখটা একটু গত শুক্রবার সম্ভবত আপনার কত 28 না 29 তারিখ হতে পারে, 28 বা 29 তারিখ, এই যে 28 বা 29 অক্টোবর, রাইট। শুক্রবারে আমি 11টা না 12টার দিকে একটা মেসেজ পেলাম যে আমাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানার 2 নম্বর রেলগেটের পাশে মাননীয় মেয়র মহোদয় একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করেছেন। ওইটা ছোট একটা পার্কের ভিতরে, পার্কের ভিতরে একটা ডেড বডি পড়ে আছে। তো আমি আবার পুলিশকে পাঠালাম, আমি নিজে ওখানে গেলাম, যাই দেখলাম যে ডেড বডি একটু পচে গেছে হালকা, পুরোপুরি পচে নাই, এবং সে এমনভাবে ডেড বডি পেয়েছে যে সে ঘুমাইছিল, কাত হয়ে ওই অবস্থায় সে মারা গেছে।
আমরা ডেড বডি সুরতাল করলাম, সুরতাল করে পিবিআইকে ডাকলাম, পিবিআইকে ডেকে তার ফিঙ্গারপ্রিন্ট নিলাম। যেহেতু আননোন ডেড বডি, এই জন্য তার পরিচয় শনাক্ত করে ফিঙ্গারপ্রিন্ট রাখলাম। যথারীতি আমরা তাকে পোস্টমর্টমের জন্য প্রেরণ করলাম। ডাক্তার সাহেব কেটে দেখলেন, দেখার পর ডাক্তার সাহেব প্রথমে আমাদের মেসেজ দিন, আমাকে বলে না, দারোগা সাহেব বলছে যে ভিতরে লিভার টিভার এগুলো পচে গেছে আর কি। যাই হোক, আমরা ওই দিকে না যাই, আমরা তাকে পোস্টমর্টম করানোর পরে সিটি কর্পোরেশনে আবেদন করলাম, যেহেতু ডেড বডিটা পচে গেছে আর পোস্টমর্টমের পরে নারায়ণগঞ্জে কোনো মর্চুয়ারি নাই, ফ্রিজ নাই রাখার, আবেদন করলাম যেটা ডেড বডিটাকে আমরা করতে হবে, আপনার যেহেতু মুসলমান রীতি তাকে দাফন করতে হবে। তো সিটি কর্পোরেশন আমাদের সাথে মানে সমন্বয় করে তাকে আমরা সিদ্ধিরগঞ্জে পাঠানটোলা কবরস্থানে দাফন করলাম ধর্মীয় নীতি অনুযায়ী। দেন তার যে ফিঙ্গারপ্রিন্ট রাখলাম, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা সার্ভারে ট্রাই করে 2 দিন পরে আমরা তার মেসেজ পেলাম, তার পরিচয় নিশ্চিত হলাম। যেমন রবিবার সকালে পরিচয় নিশ্চিত হলাম যে তার নাম মাইনুদ্দিন, তার বাড়ি ফেনী। তখন তার ওই ঠিকানা অনুযায়ী আমরা তাকে পরিবারকে খবর দিলাম। পরিবার এসে তার ছবি দেখে শনাক্ত করলো যে হ্যাঁ এটা তার ছেলে, সে অসুস্থ ছিল, ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টে ছিল। এই ঘটনা নিয়ে জাতীয় পত্রিকা অনেক লেখালেখি হয়েছে, আমি সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছি এবং ইভেন আপনার 71 টিভি একবার 71 জার্নাল হয় সন্ধ্যার দিকে, সেই জার্নালে আমি লাইভ কথা বলেছি এটা নিয়ে। এই যে একটা ডেড বডিকে আপনি পেয়ে আপনার যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ধর্মীয় নীতি অনুযায়ী তাকে দাফন করলাম, তার পরিচয়টা বের করলাম, শনাক্ত করলাম, এই যে প্রক্রিয়াটা, এই জন্য কিন্তু ধরেন বিভিন্ন মিডিয়া, তো অনেক বড় একটা কাজ। হ্যাঁ, বিভিন্ন মিডিয়া থেকে আপনার 71 জানালে অনেক গেস্ট ছিলেন, বড় বড় ব্যক্তি ছিলেন ওখানে, সম্মানীয় ব্যক্তি, তারা কিন্তু আমাদের প্রশংসা করেছে যে না, পুলিশ নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ কিন্তু তাদের কাজ যথাযথভাবে শেষ করেছে, তাদের কাজে কোনো বিন্দুমাত্র গাফলতি ছিল না। আমি হয়তো এটাকে ফিঙ্গারপ্রিন্ট নাও নিতে পারতাম, যে পৌঁছে গেছে ফিঙ্গারপ্রিন্ট দেবো না, এটা অবহেলার চোখে হতে পারে। তাহলে কি সারা জীবন এই পরিবার এই ছেলেটাকে মিস করতো, জানতো না যে সে ছেলেটা কি হয়েছে, কোথায় আছে, তাই না? পারিবারিক বন্ধনটা যে কি জিনিস সেটা কিন্তু আপনি হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন, যদি আপনার দায়িত্ব সেই জায়গা থেকে কিন্তু দায়িত্বটা পালন করেছেন। যদি আপনি এটা নাও করতেন, নাও পারতেন, আপনি কেউ ধরতে পারতেন না যে না এটা ফিঙ্গারপ্রিন্ট নেই বা নিচে পচে গেছে, এটা কিছু করার ছিল না, কিন্তু আপনাকে কেউ ধরতো না। আপনি চাইলেও কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভার করে দিতে পারতেন। রাইট, আমি কিন্তু সেটা না করে আমি চেষ্টা করেছি যে না, এটা পরিচয় উদ্ঘাটন করতে হবে এবং তার পরিবার জানবে যে তার ছেলেটা মারা গেছে এবং তার লাশটা অমুক জায়গায় দাফন করা হয়েছে, তাই না? এই যে একটা দায়বদ্ধতা, এই যে একটা সেবা করার সুযোগ, এটা কিন্তু আসলে সব জায়গায় এটা সম্ভব না। অসাধারণভাবে আপনি ঘটনাটি ব্যাখ্যা করেছেন। হতে পারেন একজন বড় শিল্পী, অনেক ধন্যবাদ আপনাকে। হতে পারেন বড় শিল্পপতি, হতে পারেন অনেক বড় অফিসার, কিন্তু আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না, যেটা পুলিশের সুযোগ আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি আপনি উল্লেখ করলেন, আমি শুনেছি ছেলেবেলায় আপনার এই পুলিশের প্রতি একটা ঘটনা আছে, সেটা হচ্ছে জিডি করার একটা ঘটনা আছে, এটা আমি কোনোভাবে জানতে পেরেছি। একটু সেই জিডির গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাই এবং দেশবাসীকে জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা, আসলে বিষয়টা আপনি কীভাবে জেনেছেন আমি জানি না, তবে হ্যাঁ এরকম একটা ঘটনা আছে। হয়তো আমি কোনো একটা অনুষ্ঠানে বা যে কোনো একটা সভায় বা যে কোনো বিষয়ে এই উদ্ধৃতিটা আমি দিয়েছিলাম। সেটা হলো যে পুলিশের চাকরিতে জয়েন করার পরে আপনার থানায় কাজ করতে আসার আগে জীবনে আমি কোনোদিন থানায় যাইনি। পুলিশের চাকরি হয়েছে যখন, তখনও ভেরিফিকেশন হয়েছে, সেখানেও কিন্তু আমি কখনো থানায় যাইনি। আমি আমার কাজে ছিলাম, ঢাকায় ব্যস্ত। থানা থেকে ফোন দিয়েছে, গ্রামের বাড়িতে মানুষজন গেছে, পুলিশ গেছে, তখন থেকে তারা রিপোর্ট জমা দিয়েছে, বাট আমি কখনো থানায় যাই নাই। কিন্তু একবার আমি ওই যে আগে বলেছিলাম যে জমি জমা নিয়ে একটু ঝামেলা আছে। আমার বাবা যখন এই ঝামেলার কারণে 95-এর শেষের দিকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু এই জমি জমা রক্ষার জন্য বা এই ঝামেলাগুলো ফেস করার জন্য। তার আগে আমি যখন ক্লাস 7-এ বা অথবা 8-এ পড়ি, তখন আমাদের সাথে জমি জমা নিয়ে যাদের ঝামেলা,
তারা কিছু হুমকি দামকি দিয়েছিল। তখন তাৎক্ষণিকভাবে আব্বাকে জানাইলাম। আব্বা আবার তখন তখন তো আসলে টেলিফোন ছিল না, মানে মানুষ দিয়ে মেসেজ করে যে থানায় যেটা চিঠি করো। তো আমার গ্রামের এক দফাদার সাহেব ছিলেন, মানে চৌকিদারদের সর্দার হলে দফাদার। দফাদার সাহেব নিয়ে আমি যথারীতি থানায় গেলাম। থানায় ঠিক না, থানা শহরে গেলাম আর কি, থানার প্রপারে যেখানে থানা সেখানে গেলাম। যাওয়ার পরে সে দফাদার সাহেব আমাকে একটা হোটেলে বসালেন। হোটেলে বসায় একজন রাইটার নিয়ে আসলেন, তার চিঠিটা লেখালেন। লেখা এটাকে আমার কাছে যা টাকা পয়সা নেওয়া নিলেন, নিয়ে টিয়ে বলো যে তুমি এখানে বসে বসে চা খাও। সে সময় কত টাকার মতো নিয়েছিলেন? আসলে টাকাটা ওখানে নাই বা বললাম, বেশ ভালো টাকা নিয়েছে। তো যাই হোক, তো পরবর্তীতে সে আমাকে চিঠি করে, মানে চিঠি সই স্বাক্ষর সিল, যেমন থানার ডিউটি অফিসার সিল দেয়, সই দেয়, তারিখ দেয়, দিয়ে আমাকে চিঠি একটা কপি এনে আমাকে দিল। ঠিক আছে, আমি মহা খুশিতে আমি চিঠিটা নিয়ে আসলাম। চিঠি নিয়ে এসে বাসায় চলে আসলাম। তো আসলে থানায় যাওয়ার অনেক ঝামেলার ব্যাপার ছিল। বরিশাল আমাদের মেহেন্দিগঞ্জে তো আসলে আপনার দ্বীপ অঞ্চল, অনেক নদী নালা পার হয়ে থানায় যেতে হয়, লঞ্চে যেতে হয়, আবার লঞ্চে আবার আসতে হয়, অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলার ব্যাপার। তো সেই ঝামেলা ভোগ করে জিডি করে আসলাম। তো জিডি করতে যখন গেলাম তখন এটা আসলে গোপন ছিল না। আমরা গেছিলাম গোপনই, যে গোপনে জিডি করে আসবো, কিন্তু বিষয়টা গোপন রয় নাই যে আমি থানায় গিয়ে জিডি করে আসছি। যে কোনোভাবে প্রতিপক্ষরা জেনে গেছে। জেনে যাওয়ার পরে প্রতিপক্ষরা তারা আবার পরের দিন থানায় গেল। থানায় যেয়ে হয়তো তারা তাদের মতো এটা খোঁজ খবর নিল। খোঁজ খবর নিয়ে তারা এসে এলাকায় বলতেছে গেছিল থানায় জিডি করতে গতকালকে, কিন্তু কাজ হয় না, জিডি আর করতে পারে না। পুরো জিডি বই আমরা চেক করে আসছি, জিডি করতে পারে না। তো আমি তখন আমি মনে মনে হাসি যে জিডি বই চেক করে তো আমি জিডি করে আসছি, আমার কাছে নাম্বার আছে, সিল আছে, সই আছে, সবই আছে। তো তুমি যা চেক করে কি পাবো, আমার কাছে তো ডকুমেন্টস আছে। তাই মনে মনে হাসছি যে তুমি তো দেখতে পারো না যে আমি জিডি করে আসছি। কিন্তু জিডিতে একটা বইতে লিখিত হয়, এটা তো বুঝতে পারি না, জানি না। আমি রেজিস্টার বইতে রেজিস্টার এন্ট্রি করতে হয়, শুধু আমার আবেদনটার উপর সিল সই রেখে দিচ্ছে। আমি বলছি এটা একটা কপি তাদের কাছে আছে, ওইটাই জিডি। কিন্তু এটা যে রেজিস্টার এন্ট্রি করতে হয় এটা তো আমার জানা ছিল না, তখন বুঝি নাই। এখন না বুঝি যে জিডি করলে জিডি নাম্বার হয়, ওই নাম্বার অনুযায়ী রেজিস্টার এন্ট্রি করতে হয়। হ্যাঁ, এটা বুঝতে তখন আমি মনে মনে হাসলাম, কি দেখবো আমার কাছে কপি আছে, জিডিতে আমি করে আসছি। তারাও বলতেছে না, পুরো রেজিস্টার চেক করে আসছি যে এটা জিডি টিডি হয় না, বা গেছিল করতে কিন্তু পারে না জিডি করতে। তারা আস্ফলন দেখায় বসে, কিন্তু এখন বুঝতে যে তারাই সঠিক বলছে যে হ্যাঁ আমার জিডিটা হয় নাই। কারণ হয় না যে, কারণ যেটা বুঝতেছি যে তারা আমাকে একটা ভুয়াই একটা সিল মেরে একটা ভুয়া একটা নাম্বার দিয়ে আমাকে একটা সান্ত্বনা দিয়ে দিয়েছে, আসলে জিডি এন্ট্রি হয় না রেজিস্টারে, এটা তদন্ত কেউ আসে নাই, অ্যাকশনও হয় নাই। ঠিক, এখন কিন্তু এটা আসলে সুযোগ দেয়, কোনো মতেই সুযোগ দেয়। কারণ হলো যে প্রথমত আমরা 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 বর্তমান বাংলাদেশ পুলিশ আমরা কমিটেড, মানে প্রতিজ্ঞাবদ্ধ। থানায় কোনো সেবা প্রার্থী আসলে তার এই সেবা নিতে কোনো টাকা পয়সা লাগবে না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে একটা লোক থানায় আসবে, জিডি করতে আসবে, অভিযোগ দেবে, মামলা হবে, পুলিশ ক্লিয়ারেন্স নেবে, পাসপোর্ট নেবে, সে বিনা পয়সা নেবে সরকারি সেবাগুলো, বাট এগুলোর জন্য তাকে কোনো পে করতে হবে না। যাই হোক, আমরা এখন কিন্তু কমিটেড যে আমরা এগুলা এই জিডি মামলা, অভিযোগ বা পুলিশ ক্লিয়ারেন্স বা পাসপোর্ট, এগুলা থানায় এই সেবাগুলো নিতে কোনো পয়সা লাগবে না। আমরা জানি যে বাংলাদেশ পুলিশ কিন্তু তার নিজস্ব অবস্থান থেকে তার নিজস্ব অবস্থানে যে প্রশ্নের সম্মুখীন হয়েছিল সেই প্রশ্ন থেকে কিন্তু বেরিয়ে বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক দূরে গিয়েছে, এটা আমরা জানি। তো আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি আপনার ছাত্র জীবন বা ইয়াং বয়সে কখনো কি প্রেম করেছেন বা প্রেমে পড়েছেন? এই জাতীয় ঘটনা থাকলে একটু জানতে চাই আজকের এই অনুষ্ঠানে। আসলে মানুষ বাঁচতে তো হৃদয় আছে, হৃদয় থাকলে প্রেম আসবে, প্রেম হবে, এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে কম বেশি হয়। এরকম গল্প কি আমরা জানতে পারি? আসলে আমার এই পজিশন থেকে এটা বলা ঠিক হবে না। ছোটবেলায় কি মক্তবে পড়ার সুযোগ হয়েছিল? হ্যাঁ, পড়েছি। মা যখন ছিলেন তখন দল বেঁধে আমাদের গ্রামের বাড়ির আরও বাচ্চারা ছিল, তাদের সাথে আমরা মক্তবে যেতাম।
গিয়ে ধরেন 10-15টা সূরা হয়তো মুখস্থ করেছিলাম। তারপরে এই সূরাগুলো পড়ার পরে ওই যে কায়দা যেটা বলে মানে কোরআন শরীফে একটা আছে কায়দা, এই কায়দাটাও আমপারা রাইট, এটা নিয়েছিলাম। বাট মা মারা যাওয়ার পরে আর এগুলো আর পড়া হয়নি, কে পাঠাবে সকালবেলা মক্তবে, যার জন্য আর এগুলো হয়নি। এরপরে হয়তো ধরেন আরবি হয়তো পড়তে পারি না, কিন্তু বাংলা যেটা আছে ওইটা পড়ি, এবং যতটুকু আরবি বা কোরআন শরীফ যেটাই পড়ি না কেন আমি অর্থ সহ পড়ি, এছাড়া পড়ি না। যতটুকু হয় আমি অর্থ সহ পড়ি, বুঝে পড়ি, না বুঝে পড়ি না। খেলাধুলার প্রতি আপনার কেমন মনোযোগ ছিল? খেলাধুলা প্রচুর ফুটবল খেলতাম, তখন তো গ্রামে আসলে ক্রিকেট ছিল না, ফুটবল ছিল, ফুটবল খেলতাম, হাডুডে খেলতাম। তবে এরকম আর আসলে বড় ধরনের খেলোয়াড় ছিলাম না। খেলাধুলা করার জন্য আসলে যে সময় এলাকাতে এলাকার ছেলেপেলেদের সাথে যেটুকু খেলার সুযোগ ছিল সেটি ওটা খেলতাম, স্কুল ইন্টার স্কুল এরকম ফুটবল খেলতাম, টুর্নামেন্ট, ছোট টুর্নামেন্টগুলো। আগে তো এখন হয় কিনা জানি না, কিন্তু আগে প্রচুর টুর্নামেন্ট হতো, ফুটবল খেলা হতো, সারা বছরই হতো ফুটবল খেলা। যেমন এই স্কুল ওই স্কুল পুরা উপজেলার ভিতরে বিভিন্ন স্কুলের সাথে কম্পিটিশন হতো। এখন এটা দেখি না, এখন কমে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আগে প্রচুর খেলাধুলা হতো, আমরা খেলতাম, বিশেষ করে ফুটবলটা চলতো। আপনার ব্যক্তিগত একটা বিষয় জানতে চাই, শুনেছি আপনি ভালো গান লিখেন এবং সুর করেন, এই বিষয়টুকু একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি অনেক দিন থেকেই মানে গান লিখি এবং বইও লিখেছি। আমি আমার একাধিক বই লেখা আছে এবং বই প্রকাশিত হয়েছে। ব্যস্ততার কারণে হয়তো প্রকাশ করতে পারছি না বা লেখা কন্টিনিউ হচ্ছে না, কিন্তু 2019 সালে। এগুলো কি গানের বই? না, এটা হলো একটা হলো 2019 সালের বইমেলায় আমার একটা বই বেরিয়েছে, উপন্যাস জোনাকির আলো, বেশ ভালো সাড়া পেয়েছিলাম। এ পর্যন্ত কটা বই লিখেছেন আপনি? আমি 3টা বই লিখেছি, একটা প্রকাশিত হয়েছে, আরগুলো এখনো প্রকাশের অপেক্ষায় আছে। অপেক্ষায় মানে এই বইগুলা নিয়ে বই প্রকাশ করতে শ্রম দিতে হয়। আপনি একজনের উপরে ছেড়ে দিলেন, সে তার মনের মতো করে লাইন চেঞ্জ করতে পারে, উল্টাপাল্টা করতে পারে, আপনার থিমটা বা আপনার চিন্তাটাকে নষ্ট করতে পারে। এই জন্য বই ছাপাইতে হলে অবশ্যই প্রেসের সাথে কাজ করতে হয়। বলছিলেন গানের ব্যাপারে। হ্যাঁ, তো গান আমি অনেক লিখেছি এবং গান কি জাতীয় গান লিখেছেন? ম্যাক্সিমাম গানই আমার ধরেন আধ্যাত্মিক টাইপের, বাউল বা লোকসঙ্গীত টাইপের আর কি, বাউল বা লোকসঙ্গীত টাইপের আধ্যাত্মিকতা নিয়ে লেখা গান। আপনি নিজে লিখেন? নিজে শুরু করেন কি নিজে? সুর হয়তো আমি ওরকম ডাইরেক্ট করি নাই, শুরুকার কথাটাই দিয়েছি, আইডিয়া দিয়েছি, সে সেটার সাথে মিলিয়ে তার মতো করে সুর করেছে। কখনো কি গেয়েছেন? অনেক গান গেয়েছি আমি। রেকর্ডিং কিরকম গান আছে আপনার নিজের গাওয়া? ওইভাবে আসলে প্রাতিষ্ঠানিক রেকর্ডিং নাই, বাট আমি গেয়েছি, সেটা ধরেন একজনের বন্ধু মহলের মাঝে কি গেয়েছেন নাকি কোনো মঞ্চে বা বড়সড় অনুষ্ঠানে? অনুষ্ঠানে আমি গান গেয়েছি, অনেক বড় বড় অনুষ্ঠানে, ধরেন 50,000 1 লক্ষ লোকের সামনে আমি গান গেয়েছি। আপনি যেসব গান গেয়েছেন সেগুলো কি আপনি নিজে লিখিত নাকি? না, অন্যের গান। অন্যের গান গেয়েছেন? গানটা গেয়েছি। গান গাওয়াটা কি আপনার একটা স্বপ্ন ছিল নাকি শখের বশত? এটা শখের বশে, আমি কোনোদিন প্র্যাকটিস করি না, কিছু না। বাট হাতে খড়িটা কোত্থেকে হয়েছিল? কোনো প্রাতিষ্ঠানিক শেখার কোনো শেখার কিছু এরকম ব্যাপার ছিল না। তবে আমি জন্মের পরে আমার বাবার সাথে বিভিন্ন আপনার মাঝারে যাওয়ার সুযোগ হয়েছিল। বাংলাদেশে যত উল্লেখযোগ্য মাঝার আছে, শুধু চিটাগাং ছাড়া চট্টগ্রাম কেন্দ্রিক যে মাঝারগুলো আছে ওগুলো ছাড়া 360 আউলিয়ার যে মাজার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মধ্যে ম্যাক্সিমামই আমার যাওয়া হয়। আমরা কি বলতে পারি আপনার বাবা একজন তরিকত জগতের একজন ভক্ত ছিলেন? এরকম আমার বাবা যেতেন আর কি, ওই সমস্ত মাজারে সে যেতেন, ভালো লাগতো। ধরেন সমাজে তো অনেক ধরনের লোক থাকে, যেমন টুপি পরে, নামাজ পড়ে, দাড়ি রাখে, হজ করে, আবার মিথ্যা কথা বলে, মানুষের ক্ষতি করে। আমার বাবা হয়তো ওরকম দেখি নাই, কিন্তু কোনোদিন মানুষের ক্ষতি করতে দেখি নাই। ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেটা হয়েছে যে আমরা মানুষের কাজ করি, যে আজকে আমার থিঙ্ক হলো যে আমি মানুষের কাজ করব, উপকার করব, কোনো ক্ষতি করব না। পারলে উপকার করব, না হলে ক্ষতিটাকে করব না। কারণ একটা জিনিস পরিষ্কার মনে রাখতে হবে আমাদের, যে আপনার একজন মানুষের ক্ষতি 1 সেকেন্ডের ভিতরে করে দিতে পারবেন আপনি। তার যদি উপকার করার চেষ্টা করেন
উপকার করা কিন্তু খুবই কঠিন। কারণ হলো, আপনি একজন ঘরে আগুন দেবেন একটা ম্যাচের কাঠি দিয়ে 1 সেকেন্ডের মধ্যে জ্বালাই দিতে পারবেন, কিন্তু তার যদি ঘরটা নির্মাণ করে দিতে চান তাহলে কিন্তু আপনার হয়তো এই ঘরটা বানাতে তার আপনার 6 মাস 1 বছর সময় রাখতে পারে। তার মানে কি হলো, ক্ষতি করাটা খুব সহজ, উপকার করাটা মানুষের কঠিন। তো এই জন্য আমার চাকরির থিম হলো যে আমি মানুষের উপকার করব, ক্ষতি করব না, আর অন্তত দিনে কম হলেও একটা ভালো কাজ করব। ভালো কাজ যদি আমরা এই বাংলাদেশের 20 কোটি মানুষ সবাই যদি একটা করে দিনে একবার একটা ভালো কাজ করে তাহলে 20 কোটি ভালো কাজ কিন্তু প্রত্যেকদিন হয়। খুব সুন্দর কথা বলেছেন। কিন্তু আমরা আসলে এই ভালো কাজটা করি না, আমরা সব কিছুই আসলে নেগেটিভভাবে করি, নিজের স্বার্থ চিন্তা করে করি, আমার দেশকে নিয়ে ভাবি না। বঙ্গবন্ধু যেমন এই দেশকে নিয়ে ভাবছে। বঙ্গবন্ধু 1920 সালে জন্ম নিয়েছেন, 1971 মারা গেছেন, 1975 মারা গেছেন। তো এই 54-55 বছর জীবনে তিনি কখনো খারাপ চিন্তা বা কারো ক্ষতি সাধনের চিন্তাই তো করেননি, বরঞ্চ তার সংগ্রামী জীবন পর্যালোচনা করলে কিন্তু দেখা যায় এই সংগ্রামী জীবনের মানে স্বর্ণযুগ, যে মানুষের যুবক যে বয়সটা, যখন তার পরিবার স্ত্রী সন্তানে আনন্দ করার সময়, সেই তার পরিপূর্ণ যৌবন কালটাই তার কেটেছে জেলখানা এবং আন্দোলন সংগ্রামে। যদি একটা মানুষের 55 বছর বা এই আগে বেশি কম একটা বয়সে যদি 14-15 বছর জেলে থাকে, সে জীবনে কি উপভোগ করলো? কিছুই করে নাই। সব চিন্তাই ছিল তার যে এই দেশের মানুষকে স্বাধীন করতে হবে, তাই না? এখন আমরা যদি এতটা নাই বা চিন্তা করলাম, আমরা চিন্তা করি যে আমি যে থানায় আছি, আমি এই যে এলাকার জনগণকে একটু সেবাটা দিই, আর তো কিছু নাই বা পারি, সেবাটা দিই, এখান থেকে হয়তো আমি অনুপ্রেরণা পাই। আর আমরা সবসময় যেটা কাজ করি সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, এবং আমাদের উচিত সেটা। হ্যাঁ, আমরা যদি আমাদের ভিতরে যদি মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে তাহলে আপনার দেশপ্রেম আপনার ভিতরে সৃষ্টি হবে না। আমাদের রাসূল কিন্তু বলেছেন যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। অর্থাৎ মুসলিম হিসেবে কিন্তু আমি নামাজ রোজাই শুধু করব তা কিন্তু নয়, দেশকে ভালোবাসা কিন্তু আমার একটা ঈমানি দায়িত্ব, যেটি বলছিলেন। তো এখন আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে, দেশপ্রেম আপনার জাগ্রত হবে না। দেশপ্রেম যদি জাগ্রত না হয় তাহলে দেশের জন্য ভালো বা মঙ্গল চিন্তা করতে পারবেন না। আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে গেছেন তাদের জন্য না, তারা কিন্তু জানতেন যে যুদ্ধে গেলে তারা মারা যাবেন। তাহলে তারা কেন গেলেন? কেন দেশটাকে স্বাধীন করলেন? কেন করেছেন? যে তাদের বংশধরা এই দেশে স্বাধীন দেশে বসবাস করবে, তাই না? আর সেই দেশপ্রেম বা চেতনাটা তাদের মধ্যে ছিল। এই দেশপ্রেম ছিল বলেই তারা যুদ্ধে গেছেন, আর আজকে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন করেছেন তার পরবর্তী প্রজন্মের জন্য বা আমাদের জন্য। ঠিক আছে, তারা জীবন দিয়ে দেশ স্বাধীন করে রেখে গেলেন আমাদের জন্য, আমরা এখন এই দেশে বসবাস করছি, বেঁচে আছি। তাদের তো একটা টার্গেট তারা ফিল আপ করে দিয়ে গেছেন, আমাদের কি টার্গেট থাকা উচিত না? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট স্বাধীন দেশে বসবাস করি, পরবর্তী প্রজন্ম যারা তাদের জন্য যে দেশটা রেখে যাব সেই দেশটা যেন স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ স্বপ্নের দেশ হয়। কারণ হলো, আমি যদি আমার সন্তানের জন্য 1000 কোটি টাকা রেখে যাই, 2টা সন্তানের জন্য 1000 কোটি টাকা যদি রেখে যাই, তাই দেশটা যদি ভালো না হয়, দেশটা দুর্নীতিবাজের দেশ হয়, দেশে যদি অন্যায় থাকে, অনিয়ম থাকে, ক্ষুধা থাকে, দুর্নীতি থাকে, তাহলে এই 1000 কোটি টাকা নষ্ট হইতে, ক্ষতি হইতে আমার সন্তান 2টা মানে উচ্ছন্নে যেতে 1 মাসও সময় লাগবে না। কিন্তু যদি আমি একটা সুন্দর, স্বাধীন, দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ একটা দেশ, সুশৃঙ্খল দেশ রেখে যাই, তাহলে এই সুশৃঙ্খল দেশে আমার সন্তান 2টা আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবে ততদিন সে নিরাপদে থাকবে। সুন্দর বলেছেন। যার জন্য আমি মনে করি যে আমরা চাই আগামী দেশটা যা মরার আগে যেন একটা সুন্দর, সমৃদ্ধ, সুখী, উন্নত এবং দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা রেখে যেতে চাই আমার পরবর্তী প্রজন্মের জন্য। একটা ব্যক্তিগত প্রশ্ন জানতে চাই, আপনি তো দেখতে মাশাআল্লাহ দিলে সুদর্শন, এবং আল্লাহ আপনাকে দীর্ঘ নেখায়াত দান করুক। তো আমি দেখতে অবশ্যই আপনি সুদর্শন, সো আপনার কাছে জানতে চাই যে কখনো কি এই সুদর্শন চেহারায় দেখে কখনো কি চলচ্চিত্রে বা কোনো নাটক বা কোনো মঞ্চে অভিনয় করার সুযোগ হয়েছিল কিনা?
বা কেউ অফার করেছিল কিনা? আসলে এটার অফার পেয়েছি, আমার ব্যক্তিগত প্রশ্ন। হ্যাঁ, কিন্তু চলচ্চিত্রে বা নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি, অফার পেয়েছি, বাট আমি করিনি। কারণ হলো আমি মনে করি চলচ্চিত্রে বা নাটকে বা অভিনয় করার জন্য যে ফেস কাটিং বা যে চেহারা দরকার ওইটা আমার নাই। আর জন্য আমি মনে করি না আমি ওই জায়গায় ফিট। জামাল ভাই, আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। সূচনা লগ্নে আপনি সাব ইন্সপেক্টর হিসেবে ইনভলভ হলেও বর্তমানে আপনি ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন। আমাদের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের সদর মডেল থানায় বর্তমানে আপনি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার এই পুলিশি জীবনের দীর্ঘ সূত্রতায় নানা অভিজ্ঞতা আছে, আমরা জানি। সেই অভিজ্ঞতার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটি জানলে দেশবাসীর উপকার হবে, সমাজের উপকার হবে, এমন কোনো ঘটনা, এমন কোনো গল্প বা এমন কোনো অভিজ্ঞতা থাকলে আমরা জানতে চাই, আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। আসলে এই পুলিশের যে আমার যে সময়টা, আমার হয়তো চাকরি 2003 আমি শুরু করেছি, কিন্তু মাঝখানে আমার একটা ব্রেক আছে। ব্রেকটা হলো যে তৎকালীন সরকার পলিটিক্যালি আমার উপর ইনজাস্টিস করেছিল। পরবর্তীতে আমি আমার চাকরি ফেরত পেয়েছি। তৎকালীন সরকার বলতে কি জোট সরকার? তৎকালীন জামাত বিএনপি জামাত জোট সরকার আর কি। তৎকালীন বিএনপি জামাত জোট সরকার আমাকে চাকরি থেকে বহিষ্কার করেছিল। কি কারণে একটু জানতে চাচ্ছিলাম। তাদের ছিল অনুগত না হওয়ার কারণে? অনুগত ঠিক না, তারা তাদের ইচ্ছা মতো আর কি চাকরি থেকে বহিষ্কার করেছিল। মানে তাদের পছন্দের ব্যক্তিদের রেখে বাকিদেরকে বহিষ্কার করেছে। হ্যাঁ, আমরা আমাদের 21 জন ছিলাম, আমাদের 21 জনকে তারা বহিষ্কার করেছিল। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতের আদেশ নিয়ে পুনরায় চাকরিতে আবার জয়েন করেছি। যাই হোক, ওটা অন্য বিষয়। তো এই বাকি যে সময়টা, এই বাকি সময়টা আপনার কাজ করতে গিয়ে আমি বাকি সময়টা খুবই গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছি। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের আপনার তেজগাঁ থানা, মোহাম্মদপুর থানা, পল্টন থানা, আপনার সদর থানা এবং কামরাঙ্গীরচর থানায় আমি দায়িত্ব পালন করছি অ্যাজ এ সাব ইন্সপেক্টর হিসেবে। পরবর্তীতে প্রমোশন পাওয়ার পরে 2012 সালে আমি প্রমোশন পেয়ে আপনার কেরানীগঞ্জ মডেল থানা, তারপরে আপনার এয়ারপোর্ট থানা ওসি, তারপরে আপনার ডিবির ওসি, তারপর ঢাকা জেলার ডিআই-1, তারপরে আপনার দক্ষিণ কেরানীগঞ্জে ওসি, বর্তমানে নারায়ণগঞ্জ সদরে ওসি। তো এই বিভিন্ন জায়গায় ওসি হিসেবে একাধিক থানায় 3-4টা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করা, ডিবির ওসি হিসেবে দায়িত্ব পালন করা, ডিআই-1 হিসেবে দায়িত্ব পালন করা, এই কাজগুলা আমি চেষ্টা করেছি আমার শতভাগ করার জন্য। এখন শতভাগ করার চেষ্টা করেছি কারণ আসলে কাজকে যদি আপনি উপভোগ করেন, যদি আপনার কাছে আনন্দদায়ক মনে হয় কাজটা, তাহলে এটা খুব সহজ। আনন্দ নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এই কাজ করতে গিয়ে অনেক বড় ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, বড় ধরনের মামলা মোকদ্দমা অথবা মামলা পেয়েছি। খুব আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই দীর্ঘ চাকরি জীবনে এমন কোনো ঘটনা আপনাকে বারবার মর্মাহত করে বা আপনাকে দুঃখ দেয়, ভাবিয়ে তোলে, এমন কোনো ঘটনা কি আছে আপনার এই অভিজ্ঞতার মাঝে? অবশ্যই আছে, এরকম একটি ঘটনা আমরা জানতে চাই। বড় ঘটনা আছে। যেমন আমার আপনি হয়তো দেখেছেন ওই সময় যে কেরানীগঞ্জে আমি তখন ডিবির ওসি, এটা হলো 2016 সালের শেষের দিকে। 2016 সালে আমি তখন ঢাকা জেলার ডিবির ওসি। তখন কেরানীগঞ্জে আমরা এক টুকরা লাশ পাই, একটা লাশের একটা টুকরা পাই। যেমন এই নাভি থেকে গলার নিচ পর্যন্ত, এখান থেকে 1 ফুটের মতো একটা টুকরা পাই, শুধু মানে দেহটা। তো পরবর্তীতে এই মামলা তদন্ত করতে 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 এক পর্যায়ে আমরা লাশের আপনার প্রথমে লাশটাকে শনাক্ত করি, লাশটা কার। এই লাশটা শনাক্ত করতে আমাদের সময় লেগেছে প্রায় 1 মাস। টোটাল পরিচয়টা বের করতে আপনারা সক্ষম হয়েছেন সর্বশেষ? 1 মাস পরে আমরা এইটার ডেড বডিটার পরিচয়টা শনাক্ত মানে কি, তারা প্রাথমিকভাবে শনাক্ত করছে যে এটা আমাদের ভাইয়ের লাশ। এই বুকের অংশ দেখে বুকের পশম বা গায়ের রং টাং দেখে অনুমান করছে যে এর লাশ। সেই অনুমানের ভিত্তিতে আমরা
তদন্ত করে আসামি শনাক্ত করলাম। যারা দাবি করেছিল যে তাদের ভাইয়ের বা তাদের স্বজনদের লাশ, হ্যাঁ, এটি কি পরবর্তীতে সত্যায়ন হয়েছে? না, আমি বলি, আপনি ঘটনা বললে বুঝে ফেলবেন। যখন তারা শনাক্ত করলো যে এটা আমার ভাইয়ের লাশ, এটা এই থানার না, অন্য থানার, দূরের অন্য একটা থানার ঘটনা, মানে লাশটা, তখন তারা বললো যে এইটা আমার ভাইয়ের লাশ। বললো যে হ্যাঁ, নিশ্চিত করে যাবে এটা আমার ভাইয়ের লাশ, কিন্তু আপনার এটা তো আসলে অফিসিয়ালি কোনো ডকুমেন্টস নেই। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করলাম এবং এক পর্যায়ে আমরা আসামি শনাক্ত করলাম। আসামি শনাক্ত করার পরে প্রথমে আমরা একজন আসামিকে ধরলাম, ধরার পরে সে স্বীকার করলো। বাকি আসামি ধরলাম, ধরার পরে তারা স্বীকার করলো। স্বীকার করার পরে এই লাশটাকে তারা আপনার হাত 4 টুকরা, পা 4 টুকরা, এই হলো 8 টুকরা, আর মাথা একটা, মাঝখানে বডি একটা, 10টা টুকরা করেছে। পরবর্তীতে আমরা এই 10টা টুকরা একটা মাছের ঘের থেকে উদ্ধার করলাম। পুরো মাছের ঘেরটা আমরা পানি সেচ করলাম 3 দিন বসে। সেচ দেওয়ার পরে তারপরে ওটার মাগুর মাছের ঘের ছিল, সেখান থেকে আমরা পুরা ওই বাকি যে আপনার 8-9টা টুকরা এর উদ্ধার করলাম। তো উদ্ধার করার পরে আসলে এই তদন্তের যে ঘটনার বিষয়টা না বলি, সেটা একটা মেইলি ব্যাপার নিয়ে ঘটনা ঘটেছে। এখন মানুষ কতটা হিংস্র বা নির্মম হতে পারে, নৃশংস হতে পারে, একটা জলযন্ত্র মানুষকে জবাই করে তার লাশটা 10 টুকরা করা, সেটা আবার স্বচক্ষেও দেখা, সেটা আবার আপনার তদন্ত করা, লাশ এই টুকরাগুলা উদ্ধার করা, কতটা বেদনাদায়ক। অন্য জায়গায় ঘটনা এখানে এসে ঘটানো, এটা আসলে তদন্তের বিষয়টা খুব ব্যাপক আকারে, এটা আসলে রিমার্কেবল এবং স্মরণীয় ঘটনা। এছাড়া আরও অনেক ঘটনা আছে আমাদের সমাজে, অনেক প্যাথেটিক ঘটনা ঘটে। যেমন আমাদের এই টিনেজ ছেলেমেয়েরা অনেক ভুল করে। সেই ধরেন একটা মুসলমান মেয়েকে একটা হিন্দু ছেলে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে একটা বাচ্চা সহ তাকে আবার তার বাপ মার দরজায় ফেলে রেখে চলে গেছে। এরকম একটা ঘটনা আমার কাছে আছে, যেটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। তার নাম ঠিকানা আজও জানা যায় নাই, যে সেই ছেলেটার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়। 2 বছর নিয়ে মেয়েটাকে যখন কি প্রেম করেছে বা প্রেমের জালে মেয়েটাকে ফাঁসিয়েছে, তখন কি ছদ্মনাম ব্যবহার করে, ছদ্মনাম ব্যবহার করে ঠিকানাগুলো সম্পূর্ণ উল্টো দিয়ে মুসলমান সেজে সে বিয়ে করলো, মানে তার সাথে প্রেম করলো, প্রেম করে তাকে ভাগায় নিয়ে গেল। পরে মেয়েটা জানলো যে সে হিন্দু হওয়ার পর মেয়েটাকে সে হিন্দু বানালো। হিন্দু বানাইয়া তার সাথে 2 বছর সংসার করে একটা বাচ্চা জন্ম দিয়া, বাচ্চা সহ মেয়েটার বাসার সামনে এসে একদিন রাত্রেবেলা ফেলে রেখে চলে গেছে। এখন ধরেন এই ঘটনা আমাকে মাঝে মাঝে খুব প্রিয়া দেয়, যে এই মেয়েটা, এই বাচ্চাটা নিয়ে সারা জীবন হয়তো বই বেড়াতে হবে। এই বাচ্চাটা মানে কী পরিচয় দেবে, সে হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে। যাক, এই বিষয়গুলো মাঝে মাঝে ভাবি। আমাদের সমাজে আমাদের মেয়েরা কিন্তু অনেক ভুল করে, ছেলেরাও ভুল করে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাই আপনার বৈবাহিক জীবনের অবস্থা, দাম্পত্য জীবন কেমন কাটছে? ব্যক্তি জীবনে আগেই বলেছি, আমার স্ত্রী আছেন, আমরা আগেও শুনেছি, তারপর আমার স্ত্রী, আমার বিস্তারিত জানতে চাই। আমার ক্লাসমেট, আমার স্ত্রী, যার জন্য বোঝাপড়াটা চমৎকার, খুবই চমৎকার। কারণ সেম এজ, ক্লাসমেট যেহেতু, আর সে তার সংসার নিয়ে ব্যস্ত আছে। আমার 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। ক্লাসমেট যেহেতু, সেহেতু আমরা বলতেই পারি যে আপনার ওয়াইফ মানে আমাদের ভাবিজান, তার সাথে কি আপনার অ্যাফেয়ার ছিল? না, কোনো অ্যাফেয়ার ছিল। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? অ্যাফেয়ার ছিল না, পরিচয় ছিল। অ্যাফেয়ার ছিল না, পরিচয় ছিল। পরিচয় তো ছিল যেহেতু ক্লাসমেট ছিল, সেই জায়গা থেকে ফ্যামিলিগতভাবে হয়েছে। ক্লাসমেট ঠিক ওই অর্থে না। ক্লাসমেট হলো যে সে, আমি পড়তাম জগন্নাথে, সে পড়তো ইডেনে, এই হলো একই সেম ইয়ার এবং সেম বেচের ছিল। হ্যাঁ, সে ইডেনে পড়তো, বাট একই ইউনিভার্সিটিতে ছিলেন, এক জায়গায় ছিলাম না, আলাদা। পরিচয়টা কিভাবে হলো? তার সাথে পরিচয় হলো মূলত আমি পড়াশোনা শেষ করার পরে আমি জাতিসংঘের একটা সংস্থা আছে, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেখানে আমি একটা চাকরি নিয়েছিলাম আপনার 2002-এ, পুলিশ বাহিনীতে আসার আগে। হ্যাঁ, চাকরির আগে আমি অনার্স মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে আপনার ওই চাকরিতে 2002-এর মানে প্রথম দিকে ওই চাকরিতে আমি জয়েন করি, 2002 না 2001-এর শেষের দিকে। তো চাকরিতে জয়েন করলাম। তো ওই চাকরিতে আমাদের কাজটা ছিল
এই প্রজেক্টের বেসিক কাজ ছিল বাংলাদেশে যে সমস্ত আন্ডার এজ বাচ্চা মানে শিশু ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত, মানে হ্যাজার্ডেড চাইল্ড ওয়ার্কার, ঝুঁকিপূর্ণ পেশায় যে সমস্ত বাচ্চারা নিয়োজিত তাদেরকে ওই সমস্ত তাদের পেশা থেকে উদ্যোগ করে নিয়ে আসা এবং তাদেরকে আপনার এডুকেশনাল মেইন স্ট্রিম যেটা আর কি, মানে শিক্ষার মূল স্রোতে তাদের ঢুকাই দেওয়া, তাদেরকে কারখানা থেকে উদ্যোগ করে তাকে বাচ্চারা স্কুলে ভর্তি করাই দেওয়া। এর বিনিময়ে বাচ্চারা ফিনান্সিয়াল পারিবারিক যে ফিনান্সিয়াল ক্ষতি, এটা ওই সংস্থা থেকে তাদের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া। তো কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ, আমি কাজটা খুব উপভোগ করতাম। বাংলাদেশে এনজিও হিসেবে কাজ করতে এই সংস্থাটা এখনও করে, তারা এখনও করে। কাজটা কত চমৎকার কাজ। আপনি বাচ্চারা কারখানায় কাজ করে ঝুঁকিপূর্ণ পেশা, যেমন একটা লেদ মেশিনে কাজ করে, হঠাৎ করে বাচ্চা হাত চলে গেলে ওই বাচ্চারা ওখানে মারা যেতে পারে। এই ঝুঁকিপূর্ণ পেশায় তারপরে বেলুনে ধরেন পাউডারের ভিতরে বাচ্চারা কাজ করে, সাদাও হয়ে যায়। এই পেশাগুলো বাচ্চারা কাজ করে। আপনারা আগে এটাকে আইডেন্টিফাই করতেন যে কোথায় কোথায় শিশু শ্রম আছে? এই শিশু শ্রমগুলো আপনার কি বলে সার্ভে করা আছে, কোথায় কোথায় কোন এরিয়া কোন ধরনের ফ্যাক্টরি আছে, সেগুলো পরিদর্শন করে সেগুলো আর ঘাটাঘাটি করে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাদেরকে শিক্ষা দিয়ে কারখানা মালিককে রাজি করাতাম, তারপরে বাচ্চার যে গার্ডিয়ান আছে তাদের রাজি করাইতাম, রাজি করায় তারপরে স্কুলে নিয়ে আমরা ভর্তি করে দিতাম, ভর্তি করে দিয়ে বাচ্চার গার্ডিয়ানকে কিছু ফিনান্সিয়াল অর্থাৎ শিক্ষামুখী করা তাদেরকে, বাচ্চাদের ঝুঁকিপূর্ণ পেশা থেকে উদ্ধার করা। এই কাজটা করতে গিয়ে আমার শ্বশুর বাড়ি লালবাগ, তাদের ওখানে প্রচুর আপনার পলিথিনের ফ্যাক্টরি, তারপরে বেলুনের কারখানা আছে, ওই আমাদের বাড়ির আশেপাশে অনেক এই ফ্যাক্টরিগুলো আছে। ওখানে যাওয়ার পরে দেখলাম ছাদে দাঁড়ায় আছে, তার ওই পাশে গেছি পানি খাওয়া, উনি নিয়ে গেছে যে চলেন চা খেয়ে যান, ওই চাচাতো ভাই। তো ওখানে বসলাম, ওই পরিচয় হলো তখন অনেক বড় ফ্যামিলি আর কি, মানে এডুকেটেড ফ্যামিলি। এটা কিন্তু একটা প্রেমের অংশ বিশেষই পড়ে। প্রেম ঠিক না, প্রেম ঠিক পরিচয় হলো, প্রেমের মূল বিষয়টা কিন্তু পরিচয়। পরিচয় ঠিক আছে, প্রেম ওরকম বলবো না, কারণ হলো আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম বিয়ের জন্য, সেটা হচ্ছে যে যেহেতু আমার বাবা মা নাই, প্রথম আমার বাবা মা দরকার, দ্বিতীয়ত যেহেতু আমি স্ট্রাগল করছি অনেক, সেহেতু এমন একটা মেয়ে দরকার যে মেয়েটা আপনি স্ট্রাগল বুঝবে, সে মূল্যায়ন করবে, আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা। দ্বিতীয়ত হলো যে বয়সে যেন খুব একটা গ্যাপ ট্যাপ না থাকে এরকম, আর তৃতীয়ত যে তার জীবনে ঘাত প্রতিঘাত আছে বা চড়াই উতরে আছে, সে খুব মনে করেন সোনার চামচ নিয়ে জন্ম নেয় নাই, এই সোনার চামচ নিয়ে জন্ম না মেয়ে আমি বিয়ে করতে চাই না কখনোই। মানে আপনি একটা জিনিসই বুঝবার চেষ্টা করেছেন যে আপনি যেন স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছেন, এমন একটা মেয়ে দরকার সেও যেন স্ট্রাগল করে তার লাইফটাকে অনেক দূর এগিয়ে নিয়েছে, সেই তো বুঝবে আপনার মর্মটা। এখন যেহেতু তাদের যদিও তার ফ্যামিলি অনেক বড় বা তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারপরেও আমার শ্বশুরের অনেক বাচ্চা কাচ্চা ছিল, যেমন 7টা মেয়ে 2টা ছেলে ছিল। 7টা মেয়ে 2টা ছেলের মানুষ করতে গিয়ে তার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, সবাইকে লেখাপড়া করাইতে হয়েছে। তাহলে সে সংসারে কিন্তু এই 9টা বাচ্চা কিন্তু যে যখন যেটা চাইছে সেটা কিন্তু পায় না তারা, তাই না? সুতরাং তারাও তো অনেক কষ্ট করে বড় হয়েছে, সেরকম একটা মেয়ে দরকার। এই জন্য মনে হয়েছে না এই মেয়েটা হইলে মোটামুটি সে অনেক কিছু মানে হয়েছে। আপনার কয় ছেলে মেয়ে আছে বর্তমানে? আমার একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা ক্লাস 7-এ বিখারুন্নেসে পড়ে, আর ছেলেটা লিটল এঞ্জেলসে পড়ে। মাশাআল্লাহ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে আপনি বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। কোনো এক সময় আপনাকে অবসরে যেতে হবে, আপনি অবসরে গেলে আপনার কি করার ইচ্ছা আছে বা কি পরিকল্পনা আছে একটু জানতে চাই। চাকরি জীবনে আমি যেখানেই গিয়েছি সেখানে কোনো কিছু করার চেষ্টা করেছি, অবসর গেলেও করব। যেমন ধরেন আমি এয়ারপোর্ট থানা অফিসে ছিলাম, সেখানে গিয়ে দেখি যে বৃষ্টি হলেই থানার ভিতরে 2 পাশে পানি জমে যায়, তাই মাটি ভরাট করে উঁচা করলাম, সেখানে 2 পাশে 2টা কোর্ট করলাম আপনার ব্যাডমিন্টন খেলার জন্য। তো ওখানে বেশি দিন ছিলাম না, বছরখানেক ছিলাম, ব্যস্ততার কারণে আর থাকি না, আর ভালোও লাগে না। পরবর্তীতে আমি যখন ক্যানিগঞ্জ মডেলে ছিলাম, সেখানে বালুময় ছিল, থানার প্রাঙ্গণটা বালুময় ছিল। সেখানে সেই বালুময় থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে আপনার মালখানার আলামত ছিল, সেগুলো পরিষ্কার করেছি। থানার গ্রাউন্ডে টাইলস লাগাইছি, লাইট করেছি, গেট করেছি, ব্যারাকটা সংস্কার করেছি, অনেক কাজ করেছি।
মালখানা বানাইছি। তারপরে আপনার আমি যখন ঢাকা জেলার ডিআইএন ছিলাম, তখন ঢাকা জেলার এসপি স্যারের অফিসটা ছিল ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং। সেই ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিংয়ের নান্দনিক সৌন্দর্য বর্ধন করেছি। তারপর ব্রিটিশ অনেক পুরনো 20, 30, 40, 50 বছর আগের তারগুলো ফেলে নতুন করে ওয়ারিং করেছি, কারণ আগুন টাগুন ধরে যেত। এরপরে যখন আমি দক্ষিণ কেরানীগঞ্জে ওসি হয়ে আসলাম, এর আগে আমি ঢাকা জেলার ডিবির ওসি ছিলাম, তবে ডিবির কোনো অফিস ছিল না। সেখানে আমি কেরানীগঞ্জে ডিবির একটা অফিস স্থাপন করেছি আপনার এক ভদ্রলোকের সহায়তা নিয়ে। তারপরে আবার যখন দক্ষিণ কেরানীগঞ্জে ওসি হলাম, তখন থানার সামনে কোনো জায়গা টাকা ছিল না, বিশাল একটা ডোবার মতো ছিল, সেটাকে ভরাট করলাম। তারপরে থানা মেস ছিল না, খাওয়ার জায়গা ছিল না, সেটা করলাম, ব্যারাক তৈরি করেছি। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নামে আবার একটা নারী শিশু হেল্প ডেস্ক করেছি, গেট করেছি, অনেক ঢালাই টলাই দিয়ে অনেক পরিশ্রম করে আপনার থানার নান্দিকতা সৃষ্টি করেছিলাম, অনেক কিছু তৈরি করেছিলাম। এরপরে ধরেন আবার এখন আসছি আপনার নারায়ণগঞ্জ সদরে আসার পরে অনেক বিশৃঙ্খলা দেখেছি। এখানে আপনার থানার ব্যারাক সংস্কার করেছি, থানার চারপাশে ওয়াকওয়ে তৈরি করেছি, থানাকে গ্রাউন্ড ঢালাই দিয়ে আপনার টাইলস লাগিয়েছি, থানার সামনে একটা গেট করতেছি, লাইট লাগাইছি, একটা গ্যারেজ তৈরি করেছি। কাজ করে একটা নান্দনীয়তা, আসলে পুলিশের সেবা প্লাস সরকারি দায়িত্ব প্লাস মানুষকে অফিসিয়াল কাজ এবং এই সমস্ত উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখছি। সেহেতু যখন অবসরে যাব অবশ্যই কাজ করব যতদিন আল্লাহ তাআলা বাঁচায়। তবে আমার যেটা আশা, অবসরে গেলে ডেফিনেটলি আমি গ্রামে চলে যাব। গ্রামে বাপদাদের বাড়িঘর আছে, পুকুর আছে, ক্ষেত আছে, ওখানে মাছ চাষ করব, হাঁস মুরগি পালবো। অর্থাৎ অবসরে আপনি নিজেকে সময় দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। কাজে ব্যস্ত থাকতে হবে, আসলে বয়স হয়ে গেলে মানুষের শহরের যে ব্যস্ততা, এই ব্যস্ততার সাথে আসলে খাপ খাওয়ানো যাবে না নিজেকে। তার চেয়ে গ্রামে গিয়ে নিজের পুকুরের মাছ দেখতে পারবো, একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো, ক্ষেত খামার দেখতে পারবো, ভালো লাগবে, তাজা শাকসবজি খাবো, মাছ খাবো। শাহজামান ভাই, সর্বশেষ প্রশ্ন দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করতে চাই। নতুন প্রজন্মের প্রতি আপনার কোনো মেসেজ আছে কি না? যেহেতু আপনি দেশপ্রেমের কথা বলেছেন, সমাজ নিয়ে কথা বলেছেন, রাষ্ট্র নিয়ে কথা বলেছেন, দায়িত্ববোধের জায়গা থেকে কথা বলেছেন, আপনি কি চান না যে আপনার মতো এরকম শাহজামান ঘরে ঘরে তৈরি হোক? সেই হিসেবে বলছি যে নতুন প্রজন্মের প্রতি আপনার পক্ষ থেকে কোনো মেসেজ আছে কি না, যেগুলোকে মেনটেন বা অনুসরণ করলে আপনার মতো শাহজামান না হতে পারলেও একজন ভালো মানুষ হিসেবে সমাজে তৈরি হতে পারবে? জানতে চাই একটু। আসলে আমার মতো না, আমার চেয়ে ভালো হোক এটা আমি প্রত্যাশা করি। সবাই নতুন প্রজন্মের জন্য অবশ্যই অনেক কিছু বলার আছে। সেটা হচ্ছে যে আবার সেই পুরনো কথাই বলতে হয়, মুক্তিযোদ্ধারা যেমন এই দেশ আমাদের জন্য রেখে গেছেন, আমরাও চাই সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ একটা দেশ আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের এই বর্তমান প্রজন্ম যদি আপনার মাদক নিয়ে পড়ে থাকে, ইন্টারনেটের খারাপ দিকগুলো নিয়ে ব্যস্ত থাকে, সে নিজেকে কিভাবে তৈরি করবে? তাহলে সুখী দেশ, সমৃদ্ধ দেশ কিভাবে তৈরি হবে? এই জন্য উচিত হলো সেটা হলো যে প্রথমে মাদক থেকে দূরে থাকতে হবে, নিজেকে প্রপারলি তৈরি করতে হবে। সেজন্য লেখাপড়ার সময় লেখাপড়া করতে হবে, খেলাধুলার সময় খেলাধুলা করতে হবে। আমার তো মনে আছে, আমরা গ্রামে যখন ছিলাম স্কুলে যেতাম, বিকেলবেলা আইসা খেলতে যেতাম, খেলে টেলে আইসা ঘাইমে নেমে এসে গোসল করতাম, হাত মুখ দিয়ে পড়তে বসলাম, পরে আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম। এই আর আমাদের এখনকার ছেলেমেয়েরা কি করে? রাত জেগে ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে, মোবাইল আসক্ত। হ্যাঁ, মোবাইলে আসক্তি হচ্ছে। এদের আমার হাতে একটা মোবাইল আছে, কিন্তু আমি এই সারাদিনে একবার আমি ফেসবুক দেখি না। হয়তো আমি একটু দেখি, সারাদিনে ফলো আপটা দেখি, ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট আগে আমি 5 মিনিট হয়তো দেখবো যে আজকে কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। এছাড়া কিন্তু আমি দেখি না। আর আমার একটা অভ্যাস হলো সকালবেলা পত্রিকা পড়া। এই ইন্টারনেটের যুগেও আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে সকালবেলা উঠে একটা পত্রিকা পড়ি। আমি যতগুলো পত্রিকা পড়তেই হবে। আমরা এখন পত্রিকা পড়ি না, আমরা
আমাদের ছেলেমেয়েরা কি করে, আমাদের ছেলেমেয়েরা ঘুম থেকে তার মোবাইল চালায়, সারা জেগে মোবাইল দেখে। এই সমস্ত এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, বই পড়তে হবে। আমার মনে আছে যে আমি জীবনে কত হাজার উপন্যাস পড়েছি, তার কোনো ইয়ত্তা নাই। এখন যদি একটা ছেলেকে বলেন যে ভাই তুমি কয়টা উপন্যাস পড়েছো, সে বলতে পারবে না যে কয়টা উপন্যাস, একটা যে উপন্যাস পড়ছে বলে আমার মনে হয় না, এরকম সন্দেহ আছে। অর্থাৎ আপনি গুরুত্ব দিচ্ছেন বই পড়তে হবে। বই পড়তে হবে, অবশ্যই বই পড়তে হবে। আপনার হাজারটা উপন্যাস পড়তে হবে, প্রবন্ধ পড়তে হবে, গল্প পড়তে হবে। এখানে তো সমাজের কিভাবে তৈরি হয়, সমাজের সামাজিক সমস্যাকে দেখতে বোঝা যায়, এখান থেকে শিক্ষা নিতে হবে। বই পড়তে হবে, ইন্টারনেটের খারাপ দিকগুলো পরিহার করতে হবে, মাদক থেকে মুক্ত রাখতে হবে নিজেকে, এবং সর্বোপরি ধর্মীয় অনুশাসনটাও কিন্তু অবশ্যই ধর্মীয় অনুশাসন, নামাজ, কোরআন তেলাওয়াত, যে যে ধর্মের সেই ধর্মটা সঠিকভাবে পালন করবে। পাশাপাশি নিজের হৃদয়ের ভিতরে দেশপ্রেম সৃষ্টি করতে হবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে আপনি নিজের জন্য কিছু করতে পারবেন না, দেশের জন্য তো অনেক পরের কথা, তাই না? আপনি নিজেকে ভালোবেসে নিজের জন্য এবং দেশের জন্য কিছু করতে হবে। একটা কলা গাছ যেমন তার সার্থকতা কোথায়, সে জন্ম নেওয়ার পরে একছড়া কলা দিয়ে সে কিন্তু মারা যায়, সে কি আর বাঁচে? তাহলে আমাদের জন্মের সার্থকতা কোথায়? সার্থকতা হলো যে আমি এই দেশের জন্য, এই জনগণের জন্য, এই জাতির জন্য কিছু রেখে যাব আমার কাজ দ্বারা, কর্ম দ্বারা। যদি এটা না করি তাহলে আমাদের প্রজন্ম একসময় ধ্বংস হয়ে যাবে, আমরা ভালো কিছু পাবো না। হয়তো আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্মগুলা নষ্ট হয়ে যাবে। পৃথিবীর বুকে উন্নত, সমৃদ্ধ, একদম চিহ্নিত একটা জাতি হিসেবে আমরা হয়তো এরকম মাথা তুলে দাঁড়াতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ। আলোতলী টিভির নিয়মিত বিশেষ আয়োজন শুনতে চাই জীবনের গল্প অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য, শত কর্মব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন। আমরা খুবই আনন্দিত। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যিনি আমাদের অনুষ্ঠানে অতিথি হন, আমরা তার কণ্ঠ থেকে একটি গান অথবা একটি কবিতা বা যে কোনো একটি কিছু, তার প্রতিভায় যেগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো একটি কিছু আমরা শুনতে শুনতে বাড়ি ফিরতে চাই। তো আপনার পছন্দ অনুযায়ী আমরা যে কোনো একটি শুনতে চাই, তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, আলোতলী টিভির নিয়মিত অনুষ্ঠান শুনতে চাই জীবনের গল্প অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়ে তার জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। তিনি আমাদের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের সদর মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব শাহজামান। তিনি মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন। অল্প বয়সে মাকে হারানোর যে বেদনা, তার সারাটা জীবন কুড়ে কুড়ে খেয়েছে। তিনি অতি কষ্টে বড় হয়ে, লালিত পালিত হয়ে আজকের শাহজামানে তৈরি হয়েছেন। তিনি আমাদের মাঝে আজকে তার জীবন নানা অভিজ্ঞতার কথা শেয়ার করবার চেষ্টা করেছেন। একজন শাহজামান যেভাবে তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমরা তার জীবনের নানা গল্প থেকে অবশ্যই মোটিভেটেড হব, অনুপ্রাণিত হব, উৎসাহিত হব এবং জীবন পথে নিজেকে সুন্দর একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব। তিনি তার আলোচনার মাধ্যমে একটি কথাই বারবার বলবার চেষ্টা করেছেন যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার গোটা জিন্দেগি এই বাংলার মানুষের জন্য যেভাবে নিবেদন করেছিলেন, আমরাও যেন জাতির জনকের মতো দেশটাকে ভালোবাসি, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসি, দেশের জাতীয়তাবাদকে ভালোবাসি, সমাজটাকে ভালোবাসি। যুব সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আজকালকার ছেলে মেয়েরা মোবাইল আসক্তের প্রতি সবচেয়ে বেশি অ্যাডিক্টেড হচ্ছে, এই বিষয়গুলো তিনি তার আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন। এবং সমাজে কিভাবে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা থেকে, এবং চাকরি জীবনের বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি যে অভিজ্ঞতাগুলো নিয়েছেন, সেই অভিজ্ঞতাগুলো আজকের এই শুনতে চাই জীবনের গল্প অনুষ্ঠানের মাধ্যমে তিনি বলবার চেষ্টা করেছেন। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী শুনতে চাই জীবনের গল্প অনুষ্ঠানের নতুন একটি পর্বে নতুন একজন ব্যক্তিকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দেবে এবং তার জীবনের নানা গল্প আপনাদের মাঝে শেয়ার করবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারের মতো বিদায় নিচ্ছে আমি মিকাইল ইসলাম রাজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যেহেতু গানের অনুরোধ করেছেন বা একটা কিছু দিয়ে শেষ করতে হবে,
সেহেতু আমার আসলে দেশাত্মবোধক গানটাই আমার বেশি পছন্দের। আমার খুব একটা প্রিয় গান আছে দেশাত্মবোধক, সেই গানটা দুই একটা লাইন আমি বলবো। অনেকগুলো অন্তর আছে, একটা অন্তর আমি গাওয়ার চেষ্টা করবো আর কি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। আলোত্তরী টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।